আমাদের মধ্যে সবাই আমরা জানি যে ইলেকট্রিক ভেহিকেল আমাদের বর্তমান দিনে কতটা জরুরি। ঠিক আছে, মানে কতটা জরুরি বলতে আমাদের এই যে চারদিকে এত বিশ্ব উষ্ণায়ন, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছি, বা আমরা যদি বলি এই যে অতি বেগুনি রশ্মি চলে আসা, পরিবেশ দূষণ, এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচার একটা অন্যতম কিন্তু উপায় হচ্ছে আমার কাছে ইলেকট্রিক ভেহিকেল। কেন স্যার? বিকজ আমরা জানি যে পৃথিবীতে এখন যে দূষণ হচ্ছে, বায়ু দূষণ যদি বলি, বায়ু দূষণের মধ্যে 40% 30 থেকে 40% হচ্ছে আমাদের চলে যাচ্ছে, মানে দুটো কারণে দায়ী। একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর দ্বিতীয় কারণ হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে যে কয়লা জ্বালিয়ে যে ধোঁয়া তৈরি হয়, সেটা থেকে পলিউশন হয়। আর দ্বিতীয় হচ্ছে যানবাহন চালিত ধোঁয়া থেকে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্টেশন, এই দুটো কিন্তু মূল কারণ, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সপোর্টেশন, এইগুলো হচ্ছে মূল বায়ু দূষণ তৈরির মূল কারণ। তাহলে স্যার এখান থেকে মুক্তির কারণ হিসেবে আমরা এক্ষুনি থার্মাল পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করতে পারছি না, কিন্তু আমরা এর অল্টারনেটিভ মাধ্যম হিসাবে সোলার বা উইন্ড পাওয়ার প্ল্যান্টের কথা ভাবছি, মানে অলরেডি মানে প্রতিস্থাপন করা হচ্ছে, তাই তো? সোলার পাওয়ার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে অপ্রচলিত শক্তির একটা মাধ্যম, যেটা থেকে আমরা কি না, সোলার পাওয়ার প্ল্যান্ট থেকেও আমরা যে এনার্জি পাচ্ছি সেটা দিয়েও আমরা বাড়ির যে কোনো ইন্ডাস্ট্রি পারপাস হোক বা গৃহ চালিত যে কোনো যানবাহন, যে কোনো যন্ত্রপাতি, সমস্ত কিছুই আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট, অথবা আমরা বলতে পারি যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি না, পৃথিবীর যে চিরাচরিত শক্তি সেগুলোকে কাজে লাগিয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে যেটা কয়লা দিয়ে তৈরি হয়, সেটার অন্যতম একটা মাধ্যম হিসাবে আমরা ভাবতে পারি। তো এটা অলরেডি চলছে আমরা জানি। আর ট্রান্সপোর্টেশনকে তো আমরা কিভাবে উন্নত করতে পারবো, কিভাবে বায়ু দূষণ মুক্ত করতে পারি, তা এক এবং অন্যতম প্রথা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ঠিক আছে, এবার ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে কি না, 2 হুইলার এন্ড 3 হুইলার। ঠিক আছে, এইবার আমরা অলরেডি আমাদের গত 10 বছর ধরে আমরা টোটো দেখে এসেছি, যেটাকে আমরা টোটো বলি। টোটোকে আমি ভালো কথায় বললে ইলেকট্রিক 3 হুইলার বলতে পারি, ব্যাটারি চালিত 3 হুইলার গাড়ি। ঠিক আছে, আর কি মার্কেটে অনেকদিন আরো আগে থেকেই এসছে 2 হুইলার, তাই তো? তো এগুলো নিয়ে আমাদের কেন জানা জরুরি, কারণ আমরা যদি পরবর্তীকালে কোনোভাবে এই ট্রেনিং সার্টিফিকেটের মাধ্যমে, এই উৎকর্ষ কাউন্সিলে ট্রেনিং করার পরে আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা দেখাতে পারি যে আমরা এই কাজ জানি, দেখেছি, নলেজ আছে, তাহলে সেইটা দেখিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের একটা চাকরির সুযোগ হতে পারে, তাই না? তো এইবার তাহলে আমাদের টেকনিক্যাল কিছু নলেজ জানা খুব জরুরি। টেকনিক্যাল নলেজ বলতে কি না, এই অন্তত তোমাদের এইটুকু জেনে রাখা দরকার যে যে কোনো ফিল্ডেই ছাত্রছাত্রী হোক বা কেন, বা যে কোনো ফিল্ডেই কাজ করো না কেন, আমাদের এই টোটোর ভেতরে যে ব্যাটারিটা থাকে, এই যেখানে টোটোর ড্রাইভার বসে তার নিচে ব্যাটারিটা থাকে আমরা জানি, তাই তো? সেই ব্যাটারিটা কত ভোল্টের হয় আমরা কি কেউ জানি? কেউ জেনে থাকলে বলো। 24। 24 বলছে কেউ। স্যার 12। 24, 48, 12। স্যার 12 12 বলছে। ভোল্ট করে এক এক 4টে বা 3টে এক এক ব্যাটারি থাকে। হ্যাঁ হ্যাঁ, এক একটা ব্যাটারি 12 ভোল্ট করে 4টে দেওয়া থাকে আসলে। একদম, এইটা একদম ঠিকঠাক ইনফরমেশন। তাহলে 12 ভোল্টের 4টে ব্যাটারি থাকে, তার মানে টোটাল আমি পাচ্ছি 12 × 4 48 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এইবার তাহলে এই ব্যাটারিগুলো কিরকম ভাবে যুক্ত থাকে, ব্যাটারি কিভাবে যুক্ত হতে পারে আমি যদি একটু বলে দিই। একটা ব্যাটারি আমি জানি ব্যাটারি হচ্ছে প্লাস থাকে আর মাইনাস থাকে, তাই তো? এবার অনেকেই সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন জানো না, তাদের জন্য বলে দিই যে ধরো এরকম 4টে পাশাপাশি আমি ব্যাটারি নিলাম, ঠিক আছে? এবার একটার প্লাসের সাথে একটা মাইনাস যোগ করলাম, মাইনাসের সাথে প্লাস যোগ করলাম, আবার মাইনাসের সাথে প্লাস যোগ করলাম, এরকম ভাবে যদি করি, তার মানে একটার শেষ আর একটার শুরু যদি জুড়ে দিই আমি, দিয়ে এখান থেকে শুরুর তার আর এখান থেকে শেষের তারটা যদি টেনে নিই, তাহলে এইখানে যে ভোল্টেজটা পাবো সেটা কি পাবো না, প্রত্যেকটা যদি 12 ভোল্ট করে হয় তাহলে 12 × 4 ভোল্ট পাবো। ঠিক আছে, তাহলে এইটা হলো সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন বলতে আমরা কি বুঝি? প্যারালাল কানেকশন হচ্ছে, প্যারালাল কানেকশনে কিন্তু হচ্ছে কারেন্টটা বাড়ে। ধরো এখানে প্লাস মাইনাস করে এরকম প্রত্যেকটা প্লাস মাইনাস আছে,
তো এটার প্লাসের সাথে প্লাস যোগ করলাম, প্লাসের সাথে প্লাস যোগ করলাম, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস, এরকম করে এখান থেকে দুটো তার নিলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে কিন্তু আমি 12 ভোল্টই পাবো, কিন্তু আমি প্রত্যেকটা ব্যাটারি থেকে যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাই, তাহলে শেষে গিয়ে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে স্যার কারেন্ট রেটিংটাকে বাড়ানোর জন্য আমরা কি ইউজ করি? প্যারালাল কানেকশন, যেটাকে আমরা বলি সমান্তরাল কানেকশন। আর যদি ভোল্টেজ রেটিংটাকে বাড়াতে চাই, তাহলে আমরা ইউজ করি শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। তাহলে স্যার এরপরে আমরা যখনই ব্যাটারি দেখবো, দুটো ব্যাটারি যদি দেখি প্লাসের সাথে মাইনাস যোগ করা আছে, তার মানে ওটা বলে দেবো আমি সিরিজ কানেকশনে আছে। তার মানে ভোল্টেজটা হচ্ছে গুণ হবে, মানে বেসিক্যালি যোগ হবে, 12 সাথে 12 যোগ হবে, আবার 12 আরেকটার সাথে 12 সাথে 12 যোগ হবে। আর যদি দেখি প্লাসের সাথে প্লাস কানেক্ট করা আছে, আবার মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করা আছে, তাহলে বলে দেবো ওটা প্যারালাল কানেকশনে আছে। তার মানে ওটা থেকে আমি 12 ভোল্ট যদি হয়, প্রত্যেকটা ব্যাটারি যদি 12 ভোল্ট হয়, তাহলে 12 ভোল্টই আউটপুট পাবো। ঠিক আছে? এবার কি চেঞ্জ হবে? তাহলে চেঞ্জ হবে হচ্ছে কারেন্ট রেটিংটা। হয়তো আমি 4টে ব্যাটারি থেকে আমি খুব হাই পাওয়ার টানে এরকম কিছু একটা জিনিস চালাতে চাইছি, সেই জন্য আমার কারেন্ট রেটিংটা বাড়ানো খুব জরুরি, সেই জন্য আমাদেরকে প্যারালাল কানেকশনে যোগ করতে হয়। এটা বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে? দেখ কি ব্যাপারটা, কি শুরু হয়ে গেল? নো স্যার। ঠিক আছে, এইবার ধরো, এইবার আমরা যে বলছি বাজার এখন, করলে আসো, কেউ কিছু বলছো? দাদু চলে এসে পারে। চলে হ্যালো, চল মা, চলে যাচ্ছে গেলে পাবো না, কি আছে? আচ্ছা একটু মিউট করলে ভালো হয়, কেউ বোধহয় আনমিউট করে আছো। কি স্যার বললেন? বুঝতে পারলাম না। কেউ একজন আনমিউটে আছো, একটু মিউট করলে ভালো হয়। ঠিক আছে, এখন অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা চলে আসছি, আমাদের সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নিয়ে 2021 সালের 3রা আগস্ট কিন্তু সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুল অনুযায়ী আমাদের যে কোনো আমরা গাড়ি দেখবে কিনতে গেলে আমাদের রেজিস্ট্রেশন করাতে হয়। ঠিক আছে? ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা মাফ করে দেওয়া হয়েছে, ওয়েভ অফ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? যে কোনো ইলেকট্রিক ভেহিকেল কেনার সময় আমাদের রেজিস্ট্রেশন ফিজটা কিন্তু দিতে হয় না। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা থেকে গভর্নমেন্ট থেকে করা হয়েছে। এর কারণ কি? মূলত যে কোনো সরকার থেকে, যে কোনো দেশের সবাই এখন প্রতিনিধিরা মিলে উদ্যোগ নিয়ে পরিবেশ দূষণটাকে কিভাবে কমানো যায় সেটা চেষ্টা করছে, এবং এই যে পলিসিগুলো আস্তে আস্তে আসছে, সেগুলোর পরিবেশ দূষণটাকে কমিয়ে আরো সাস্টেনেবল ফিউচার আমরা বানাতে পারি। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা যদি দেখি যে একটা জিনিস দেখবে যে একটা কিছু কিছু ইলেকট্রিক ভেহিকেল উইদাউট ড্রাইভিং লাইসেন্স থাকে, কিছু কিছু ইলেকট্রিক ছোট ছোট স্কুটার আছে যেগুলো উইদাউট ড্রাইভিং লাইসেন্স চলে। ঠিক আছে? উইদাউট ড্রাইভিং লাইসেন্স যেগুলো চলে, সেগুলোর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 25-এর বেশি যায় না, খুব স্লো চলে। ঠিক আছে? আর সেগুলো হচ্ছে 250 ওয়াট ইলেকট্রিক লাগে। এইটা যে ছবিটা তোমরা দেখছো, এটা তোমরা অলরেডি অনেকে দেখেছো, ফ্যানের ক্ষেত্রে দেখেছো, কিন্তু এটা একটু অন্যরকম। এটাকে হচ্ছে বলা হয়, ছবিটা দেখে রাখো, এটা মোটরের কানেকশনটা। ঠিক আছে? যে চাকার সাথে যে মোটরটা কানেক্ট করা থাকে, যেটা ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ঘোরে, সেই মোটরের কানেকশন। ঠিক আছে? এই মোটরটা নিয়ে আমরা একটু বাদে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা মোটামুটি একটু ওভারভিউ দেখে নিই যে ড্রাইভিং লাইসেন্স যখন কম্পালসারি হচ্ছে, সেগুলো কোন ভেহিকেলের ক্ষেত্রে। অবভিয়াসলি যেগুলো স্পিড বেশি, যেগুলো স্পিড, এটা হচ্ছে ধরো এই যে 200, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে ধরো 200 কিলোমিটার, 160 কিলোমিটার পার আওয়ার, 180 কিলোমিটার পার আওয়ার, এইরকম কিছু কিছু যে স্কুটিগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি। এখন দেখবে তোমরা মার্কেটে ওলা স্কুটি অনেক বেশি চলছে। ওলার দেখবে একটা S1 মডেল আছে, একটা ওলা S1 প্রো মডেল আছে। ঠিক আছে? এবার এই S1 এর মডেলটাতে, S1 এর মডেলটা একটু কম দাম, বোধহয় 99,000 বা 1 লাখ টাকা মতো দাম আছে। আর এই মডেলটা S1 প্রো যে মডেলটা, এটা 1,20,000 মতো দাম আছে, মোটামুটি এরকম আমার যতদূর আইডিয়া আছে। তো কি পার্থক্য আছে দুটোর মধ্যে? প্রো মডেলটাতে হচ্ছে একটা স্পোর্টস মোড আছে,
স্পোর্টস মোড মানে যেটাতে অবভিয়াসলি স্পিড বেশি হবে, হাই স্পিড। তাহলে হাই স্পিড প্রোভাইড করতে পারবে এরকম আমাদেরকে কনফিগারেশন বানাতে হবে, তার জন্য এক্সট্রা কস্ট পড়বে অবভিয়াসলি। এটাতে কিন্তু এই স্পোর্টস মোডটা নেই, ঠিক আছে। তাহলে স্পিড বেশি হওয়ার জন্য ব্যাটারি থেকে বেশি কারেন্ট আনবে, সেরকম অনুযায়ী আমাদেরকে সার্কিট ডিজাইন করতে হবে। জাস্ট এইটুকু জেনে রাখো, এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব, ঠিক আছে। এতটা অবধি ক্লিয়ার? আচ্ছা, ফোর হুইলারের ক্ষেত্রে তোমরা অনেক সময় দেখেছো কিভাবে চিনবে, তার একটা উপায়। যদি দেখো যে নাম্বার প্লেট হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড আর হোয়াইট লেটার যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রাইভেট ইভি। এখানে দেখতে পাচ্ছি বুঝতে পারলাম না, এটা কি বললেন? কমার্শিয়াল ইভির ক্ষেত্রে কি হয় না, গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপর ইয়েলো লেটার থাকবে। স্যার আবার বলবেন, বুঝতে পারলাম না। হ্যাঁ, শোনা যাচ্ছে কথাটা ক্লিয়ারলি? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার প্রাইভেটের ক্ষেত্রে বলছি আমি যে প্রাইভেট ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে তোমাদের এই যে দেখবে গ্রিন নেম প্লেট, মানে সবুজ নেম প্লেটের উপর সাদা ওয়ার্ড দিয়ে যদি লেখা থাকে তাহলে সেটা প্রাইভেট। আর কমার্শিয়াল হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপর ইয়েলো লেটার দিয়ে লেখা থাকবে। কমার্শিয়াল বলতে যেগুলো তুমি ভাড়ায় খাটাতে পারো, এটা প্রাইভেট মানে তোমার নিজস্ব গাড়ি। এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই পার্থক্যটা, প্রাইভেট আর কমার্শিয়ালের পার্থক্য সবাই বোঝেন আশা করি, তাই তো? তো এটা জাস্ট চেনার উপায় বললাম। যেমন আগেকার দিনে না, এখনই যে চলছে তোমাদের ইলেকট্রিক গাড়ি ছাড়া যে পেট্রোল গাড়িগুলো চলে, দেখবে হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লেটার, ব্ল্যাক, হ্যাঁ স্যার লেখা থাকে। তাই না? সাদা থাকে আর একটা ইয়েলো থাকে। হ্যাঁ স্যার লেখা থাকে তো, দেখেছি। হ্যাঁ, আর একটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ইয়েলো লেটার থাকে, কালো ব্যাকগ্রাউন্ডের উপর ইয়েলো লেটার থাকে। এগুলো হচ্ছে কমার্শিয়াল। তো সেম এখানে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রেও এরকম নেম প্লেট দেখতে পাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কম্পোনেন্ট। আমি একটু ডিস্টার্ব করব হ্যাঁ হ্যাঁ, বল। স্যার, আমি একটু ডিস্টার্ব করব। স্যার, অবশ্যই। আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সবই বোঝা যাচ্ছে, কিন্তু স্যার এগুলো হয়তো মনে রাখার জন্য একটু কঠিন আমার ক্ষেত্রে হবে হয়তো। এই পিপিটিটা কি বা ওই প্রেজেন্টেশনটা কি আমরা পেতে পারি? দিলে আমরা, যেহেতু আমাদের শেষে একটা এক্সাম ব্যাপার আছে, তো আমরা যদি একটু স্টাডি করে হ্যাঁ নিই হ্যাঁ হ্যাঁ, পিপিটিটা দেখে, শেয়ার আপনি করে দেওয়া বুঝিয়ে হবে। দিলেন, এরপর যদি একটু স্টাডি। এটা অবশ্যই শেয়ার করে দেওয়া হবে। থ্যাংক ইউ। ক্লাসের শেষে আমি পাঠিয়ে দেবো, তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। এবং শেয়ার করার কখন শেয়ার করা হবে সেটা ওই গৌরাঙ্গ ভালো বলতে পারবে, ঠিক আছে। তোমরা অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় একবার জিজ্ঞেস করে নিয়ে যে কখন আমরা পাবো এটা। অবশ্যই এটা শেয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পোনেন্ট গুলো আলোচনা করতে, ঠিক আছে। তো কি কি কম্পোনেন্ট থাকে, আমরা এখানে মূলত টোটো বা ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে আমরা খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাই না। সেই জন্য আমরা আপাতত এখানে টোটোর ক্ষেত্রে যেগুলো আমরা কম্পোনেন্ট গুলো দেখি সেগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো এখানে তোমরা মূলত যে যে জিনিসগুলো জানো অলরেডি, যে কি কি থাকে। আমরা জানি আমাদের ব্যাটারি থাকে, কিন্তু ব্যাটারি নিয়ে আমাদের আলোচনা করাটা একটু দরকার। কি কি ব্যাটারি থাকে, কিরকম ব্যাটারি হয়, ঠিক আছে। তো এক একটা টপিক করে এক একটা আলোচনা করব। তার আগে যেটা আমরা জানি না সেটা কেন ইউজ হয় সেটা আমরা আগে জেনে নিই, তাই না? আচ্ছা, এরপরে ব্যাটারির পরে থাকছে হচ্ছে এমসিবি। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে সার্কিটটাকে আলাদা করতে কাজে লাগে। মিনিয়েচার সার্কিট ব্রেকার কেন ইউজ হয় না, ধরো মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে আমরা কি করি, আমাদের বাড়িতে এমসিবি থাকে। বাড়িতে এমসিবি কখন থাকে, ধরো মেন সুইচ থেকে যখন আমরা যখন পাখা বা লাইটের সুইচ চালাচ্ছি, আমাদের যে কোনো বোর্ডে একটা ফিউজ থাকে। ফিউজের আসার আগে এমসিবি হয়ে আসে। তার মানে এমসিবি ইউজ করা হয় প্রোটেকশনের জন্য। এই প্রোটেকশনটা কেন ইউজ করা হয়, যাতে আমার কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গেলে, শর্ট সার্কিট মানে কিছুই না, একটা হিউজ পরিমাণ কারেন্ট, লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট হুট করে যদি ফ্লো করে যায়, ঠিক আছে। তো সেই শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য যে প্রোটেকশন দেবে যে ডিভাইসটা, সেটাকে বলা হয় এমসিবি, ঠিক আছে।
এরপরে ডিসি ডিসি কনভার্টার, এটা কেন ইউজ হয় আমরা আলোচনা করবো এরপরে, কারণ এটা একটু লিঙ্ক করে পড়াতে হবে। কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্রোলার হচ্ছে একটা পুরো ইভির যদি বলি এটা ব্রেন। এই হচ্ছে পরিচালনা করছে পাওয়ারটা কোন দিকে যাবে, কখন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো একটা মোটর থাকে, তোমরা অলরেডি জানো। এই যে মোটরটা কি হয়, মোটরের ভিতরে কি থাকে একটু হালকা করে আমরা আলোচনা করব। অ্যাক্সিলারেটর কি? অ্যাক্সিলারেটর আমরা নতুন করে আলোচনা করার কিছু নেই। এই যে আমাদের হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলে হচ্ছে আমরা থ্রটল দিতে পারি, হ্যান্ডেল যেটা ঘোরাই সেখান থেকে সিগন্যালটা চলে যায় কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে সিগন্যালটা চলে যায় মোটরে। ঠিক আছে? আচ্ছা, ব্রেক আমরা জানি, সাইকেলের ব্রেক, সাইকেল ছোট থেকে চালাচ্ছি, সাইকেলের ব্রেক, বাইকের ব্রেক অনেকটা একই রকম ভাবে কাজ করে। কিন্তু এখানেও আমাদের ব্রেকিং এর একটা নতুন একটা সিস্টেম আছে, রিজেনারেটিভ ব্রেকিং বলে হয়, সেটাও আমরা একটু আলোচনা করব। আর ডিসপ্লে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডিসপ্লেতে আমরা কি কি জিনিস দেখতে পাই আমরা সবাই জানি, যে ব্যাটারি লেভেল, ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে না নেই, তারপরে আমাদের ধরো স্পিড কত সেটাও দেখা যায় অনেক সময় ডিসপ্লেতে। আর কোনো ব্যাটারি যদি কিছু খারাপ কন্ডিশন থাকে সেটাও এখানে কিছু ইন্ডিকেটরে শো করে। তারপরে হচ্ছে যদি আমি ব্যাক করি বা ফরওয়ার্ডে যাই সেটার একটা ইন্ডিকেটর থাকে, দেখা যায়, তাই না? তো এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, তো এই যে বিভিন্ন ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, এই ওয়্যারগুলো কোথায় কানেক্ট করা হয়, কিভাবে কানেক্ট করা হয় আমরা পরে দেখছি। তার আগে তো কম্পোনেন্টগুলো মোটামুটি চিনে গেলে, তাই তো? এবার এইখানে যে সেন্সরটা পিএএস কি বলছো? পিএএস সেন্সরের ওয়ার্কিংটা একটু বলুন। এই যে সেন্সরটা, তো হ্যাঁ সেন্সরটা আমি বলবো। সেন্সরটা অ্যাকচুয়ালি মোটরের সাথে রিলেটেড, ঠিক আছে? এটা হল এফেক্ট সেন্সরের কথা বলা হচ্ছে, ওটা আমি মোটর বলার সময় বলবো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে এই যে রেড আর ব্ল্যাক, এটা সবসময় জেনে রাখবে ডিসি সিস্টেমের ক্ষেত্রে। ডিসি বলতে কি, আমরা ব্যাটারি যেটা আছে আমাদের ব্যাটারি থেকে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মানে হচ্ছে দুটোকে কানেক্ট করলে একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ নেচারের হবে। ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ হচ্ছে সবসময় স্ট্রেট লাইন থাকে। আমি যদি সময়ের রেসপেক্টে ভোল্টেজের বা সময়ের রেসপেক্টে কারেন্টের গ্রাফ আঁকি, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এই জন্য এর নাম হচ্ছে ডিসি। আচ্ছা, ডিসি আর এসির যে পার্থক্যটা আমি বলছিলাম এখানে, যে আমাদের বাড়িতে যে লাইট বা ফ্যান আমরা যেটা চলে সেটা কিভাবে চলে না, কোন কারেন্ট নিয়ে চলে, সেটা হচ্ছে এসিতে চলে। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে? অল্টারনেটিং নামটা কোথা থেকে আসছে? অল্টারনেটিং মানে হচ্ছে যে জিরো, এইটা হচ্ছে জিরো লাইন। ঠিক আছে? সময়ের গ্রাফ, ভোল্টেজ ভার্সেস সময়ের গ্রাফ যদি আমি আঁকি, তাহলে দেখতে পাবো যে প্রতি মুহূর্তে ভোল্টেজটা একবার জিরোর উপরে পজিটিভ, একবার জিরোর নিচে নেগেটিভ, জিরোর উপরে আবার জিরোর নিচে, এইভাবে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেই জন্য এর নামটা হচ্ছে অল্টারনেটিং। আর ব্যাটারি থেকে যে আমরা পাওয়ারটা পাই সেটা হচ্ছে ডিসি, মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট বলতে কি না, সময়ের রেসপেক্টে ও হচ্ছে কনস্ট্যান্ট মানে স্থির। টোটোর ক্ষেত্রে আমরা বললাম 48 ভোল্ট পাচ্ছি, বা একটা ব্যাটারি থেকে আমি 12 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে? 12 ভোল্ট ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি, সেই 12 ভোল্ট কন্টিনিউয়াস আমি 2 সেকেন্ড আগেও যদি 12 ভোল্ট পাই, আবার 10 সেকেন্ড পরে গিয়েও 12 ভোল্টই পাবো। এটা এসির ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়, কিন্তু ডিসির ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট একই অ্যামাউন্ট ভোল্টেজ, একই অ্যামাউন্ট অফ কারেন্ট পাই। সেটা হচ্ছে এসি আর ডিসির মূল পার্থক্য। ডিসি হচ্ছে ব্যাটারি থেকে আমরা পাই, আর এসি কোনটা, আমাদের বাড়িতে যে ফ্যান লাইট চলছে সেটা হচ্ছে এসি। ওই জন্য অনেক সময় তোমরা যদি ক্যামেরাতে রেকর্ড করো একটা টিউব লাইটের দিকে ভিডিও রেখে, যে ভিডিওটা চালানোর পরে কিছুক্ষণ দেখবে যে ভিডিওটাতে মনে হচ্ছে যে টিউব লাইটটা দপ 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 করছে, তাই না? ওটা কেন মনে হয়? কারণ ওটা হচ্ছে এসিতে জ্বলছে। এসিতে কিছু সময় পজিটিভ, কিছু সময় নেগেটিভ, কিছু সময় পজিটিভ, কিছু সময় নেগেটিভ। আর এটার ফ্রিকোয়েন্সি এতটাই ওই বেশি হয়, এফেক্টটার নাম কি? ধরা পড়ে না। বলছি ওই এফেক্টটার নাম কি? এটা এফেক্ট নয়, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর ব্যাটারি থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আর এফেক্ট যেটা বলছো তুমি হচ্ছে যে ওই খালি চোখে দেখা যায় না, ক্যামেরাতে দেখা যায়, ওটা অ্যাকচুয়ালি দেখা যায় না। তার কারণ হচ্ছে আমাদের চোখের যে ফ্রিকোয়েন্সি আছে, খালি চোখে দেখার যে ফ্রিকোয়েন্সি, সেটা এই ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে না, সেজন্য আমরা দেখতে পাই না। ফ্রিকোয়েন্সি হয় 50 হার্জ, মানে হার্জ মানে হচ্ছে পার সেকেন্ড বলা হয়, এক সেকেন্ডে 50 বার ওঠানামা করে। সেই জন্য আমরা এটাকে ফ্রিকোয়েন্সিটাকে বলি 50 হার্জ, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। মানে এক সেকেন্ডে 50 বার পজিটিভ, 50 বার নেগেটিভ, এরকম ডিরেকশন চেঞ্জ করে। এবার তাহলে আমরা চলে যাচ্ছি একটা কম্পোনেন্ট আলোচনা করতে। ঠিক আছে?
তো স্কুটির ক্ষেত্রে কোথায় কি থাকে এটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এখানে কন্ট্রোলার থাকে, ব্যাটারি থাকে, এই এমসিবি থাকে। এমসিবিটা কেন দেখানো হচ্ছে? এমসিবিতে এখানে এমসিবির কাজ কি? আমাদের বাড়িতে তো এমসিবির কাজ বুঝলাম যে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য। এখানে এমসিবির কাজ হচ্ছে আমাদের যে মোটর থাকে, মোটর থেকে ব্যাটারির মাঝখানে যে কন্ট্রোলার থাকে, এগুলো তো অনেক ইলেকট্রনিক সার্কিট থাকে, যেগুলোকে হুট করে যদি কোথাও আগুন ধরে যায় বা কোনোভাবে ব্যাটারি যদি পুড়ে যায়, সেই হাত থেকে রক্ষা করার জন্য এই এমসিবি ইউজ করা হয়। বোঝা গেল? প্রোটেকশনের জন্য ইউজ করা হয় বেসিক্যালি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ব্যাটারি নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, এখন অবধি কারো কিছু কোশ্চেন থাকলে বলো। এবার এক একটা কম্পোনেন্ট আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। ঠিক আছে, কম্পোনেন্ট গুলো নিয়ে জানা। স্যার এর আগে স্যার যেটা বললেন এখানে যে স্যার বুঝতে পারিনি। এমসিবিটা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, স্যার এটা এমসিবিটা কাকে প্রোটেক্ট করার জন্য? ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য না সার্কিটকে প্রোটেক্ট করার জন্য? সার্কিটকে প্রোটেক্ট করার জন্য, ব্যাটারি থেকে। এক্স্যাক্টলি, আমি তাহলে ভুল শুনেছি স্যার, সরি। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাটারি নিয়ে ডিসকাস করতে। এইবার ব্যাটারি কত রকমের হয়? ব্যাটারি আমাদের মূলত আমরা যেটা মার্কেটে শুনে থাকি, দু রকম ব্যাটারি হয়। একটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ঠিক আছে, তো লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি ইউজ হয়। তার কারণ কি আছে? তার কারণ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ফাস্ট চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, এই প্রপার্টিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির আছে, লেড অ্যাসিড ব্যাটারির নেই। বোঝা গেল? মূল কারণ হচ্ছে এটাই, যে ফাস্ট চার্জিং প্রোভাইড করা। মানে চট করে আমি কোনো একটা গাড়ির জায়গায় পার্কিং এ দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে আমি ছোট করে চার্জ করে নিতে পারি। ঠিক আছে, আর সেরকম ভাবে ডিসচার্জও করা যায়। ফাস্ট চার্জিং এর সাথে ফাস্ট ডিসচার্জিংও আছে। তার মানে কি, ডিসচার্জিং কখন হবে? যখন আমি হাই কারেন্ট ড্র করবো। এই একটু আগে আমি বলছিলাম যে ওলা ইলেকট্রিক স্কুটির যে প্রো ভার্সনটা বলছিলাম, যেটাতে স্পোর্টস মোড আছে। স্পোর্টস মোড মানে হাই স্পিড মানে ও ব্যাটারি থেকে অবভিয়াসলি বেশি কারেন্ট ড্র করবে, তার মানে ব্যাটারি তাড়াতাড়ি ডিসচার্জ হবে তখন। তো এই প্রপার্টিটাও কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে আছে, সেই কারণে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ইউজ করি বেশি। আচ্ছা, ব্যাটারির রেটিং কিরকম হয় সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। জেনারেলি স্কুটি বা ইলেকট্রিক স্কুটার বা টোটোর ক্ষেত্রে এই ধরনের রেটিং ইউজ করা হয়। তো 20 অ্যাম্পিয়ার আওয়ার, 28 অ্যাম্পিয়ার আওয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার। এই রেটিংটা কেন ইম্পর্টেন্ট ব্যাটারির ক্ষেত্রে? ভোল্টেজ রেটিংটা তো আমরা জেনেছি অলরেডি। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে ডিপেন্ড করছে আমরা কিরকম কারেন্ট টানছি। যদি একটা কোনো ওলার স্কুটি স্পোর্টস মোডে ধরো চলছে, সে হয়তো 1 ঘন্টাতেই তার ফুল চার্জ শেষ হয়ে গেল। আবার সে যদি নর্মাল একটা স্পিডে চালায়, মানে ইকোনমিক স্পিড যেটাকে বলে, সেই স্পিডে চালালে হয়তো দেখা যাচ্ছে ওই স্কুটিটাই 3 ঘন্টা ধরে চলবে কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে এইখানে অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমি 1 ঘন্টা চালাচ্ছি যখন স্পোর্টস মোডে, তখন হয়তো যদি 10 অ্যাম্পিয়ার করে টানছি, তাহলে এই ব্যাটারিটার ক্ষেত্রে আমার কতক্ষণ চলবে? 1 ঘন্টা, 2 ঘন্টা চলবে। 20 অ্যাম্পিয়ার আছে, তাহলে 20 ডিভাইডেড বাই 10 এটা করলে আমি পাবো 2 ঘন্টা চলবে। আবার সেম গাড়ির আমি যদি এমনি নর্মাল মোডে চালাই ইকোনমিক স্পিডে, ধরো তখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে, তাহলে আমি দেখতে পাবো কি 20/10 মানে হচ্ছে, সরি 20 না, এটা 20/5 মানে 4 ঘন্টা ধরে চলবে। ঠিক আছে, এটা এক্সাম্পল হিসেবে বললাম আমি। স্যার এটা আরেকটা বলুন স্যার। অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা এই জন্য দেওয়া থাকে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো যে 20 অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এর যে ব্যাটারিটা আছে তার দাম কম হবে 28 অ্যাম্পিয়ার আওয়ারের তুলনায়, কারণ 28 অ্যাম্পিয়ার আওয়ার মানে ওর ক্যাপাসিটি বেশি। তো ব্যাটারি এইটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে ক্যাপাসিটি বলা হয় এটাকে। এই যে 5 দিয়ে ভাগ করলেন এটা যদি একটু বলেন। হ্যাঁ, এই তো সিম্পল, যে 20 অ্যাম্পিয়ার আওয়ার আছে, আমি তো কত বললাম 5 অ্যাম্পিয়ার টানছি, তাহলে কতক্ষণ ধরে ব্যাটারিটা চলবে? আচ্ছা আচ্ছা, 5 ঘন্টা 5 অ্যাম্পিয়ার করে টানবে। হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার টানছে 1 ঘন্টার জন্য, তাহলে 20 অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা কতক্ষণ ধরে চলবে? 20 ডিভাইডেড বাই 5, তার মানে 4 আওয়ার্স ধরে চলবে।
এই কারেন্ট কতটা টানছে এটা কিন্তু আমাদের কোথাও শো করে না, ঠিক আছে? তো এটা আমাদের ডিপেন্ড করছে আমরা কিরকম ভাবে চালাচ্ছি গাড়ি তার উপর। আমরা যদি খুব হাই স্পিডে গাড়ি চালাই তাহলে ব্যাটারি থেকে খুব হাই কারেন্ট ড্র করবে। আবার যদি একটা নর্মাল ইকোনমিক স্পিডে চালাই তাহলে মোটামুটি একটা মিডিয়াম কারেন্ট ড্র করবে, যেটা থেকে আমি অনেক সময় চালাতে পারবো, মানে অনেকটা ডিস্টেন্স দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারি ব্যাপারটা বলো। তো দেখবে ব্যাটারি, যে কোনো ব্যাটারি কিনতে গেলেই এখানে ব্যাটারি গায়ে 48 ভোল্ট লেখা থাকবে, তার সাথে সাথে এই অ্যাম্পিয়ার আওয়ারটা লেখা থাকবে 20 অ্যাম্পিয়ার আওয়ার। স্যার, হ্যালো স্যার, বলো। বলছে যে সেলফ মানে সে ব্যাটারির সঙ্গে সেলফ লাগানো থাকে নাকি? ব্যাটারির সাথে সেলফ? সেলফ? হ্যাঁ স্যার, সেলফ যেটা আমরা গাড়ি স্টার্ট করি কি না? আচ্ছা, সেলফ স্টার্ট যেটা, সেলফ হ্যাঁ। স্টার্ট, সেলফ স্টার্টটা হচ্ছে আলাদা একটা কম্পোনেন্ট, ঠিক আছে? ওটা ব্যাটারি থেকে চার্জ টানে অবভিয়াসলি, কিন্তু ওটা একটা আলাদা ইলেকট্রনিক সার্কিট লাগে সেলফ স্টার্ট যেটা থাকে, ঠিক আছে? আগেকার দিনে গাড়িতে কিক স্টার্ট ছিল, সেটাও আলাদা একটা মেকানিক্যাল পদ্ধতি। আর সেলফ স্টার্ট হয়ে যাওয়ার জন্য আমাদের এটা কাছে একটা ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স যত মার্কেটটা গ্রো করেছে আস্তে আস্তে এই সেলফ স্টার্টের ব্যাপারটা চলে এসেছে আমাদের কাছে। আগে দেখবে অনেক ব্যাটারিতে, কিন্তু অনেক সময় অনেকে দেখবে, তোমরা কোশ্চেনটা কোথা থেকে আসছো বুঝতে পারছি আমি। হ্যাঁ, ব্যাটারি, অনেকে ভাবে যে ব্যাটারি যখন আমার চার্জ কমে গেছে, ব্যাটারি খুব খারাপ অবস্থা, পুরোনো ব্যাটারি, তখন সেলফ স্টার্ট নিতে যায় না গাড়ি। হ্যাঁ স্যার, নিতে জানি এটা হয়তো। এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সেলফ স্টার্ট মানে হচ্ছে গাড়ি নিজে থেকে স্টার্ট দিতে চাইছে, ও প্রথমে ওই যে আওয়াজটা হয়, চি করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজ করা মানে ও একটা ইলেকট্রনিক সার্কিট রান করা হচ্ছে, যেটা কিনা ব্যাটারি থেকে পুরো ইঞ্জিনটাকে চালু করার জন্য একটা হাই কারেন্ট নিতে চাইছে, ঠিক আছে? যেটা ব্যাটারিটা পুরনো হয়ে যাওয়ার জন্য সেই ব্যাটারিটা দিতে পারছে না। না স্যার, লোড নিতে পারে না নাকি স্যার? হ্যাঁ, লোড নিতে পারে না, হ্যাঁ বেসিক্যালি হাই কারেন্টটা সাপ্লাই করতে পারে না পুরো ইঞ্জিনটাকে চালু করতে গেলে। স্যার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো স্যার। হ্যালো, টপিকে মুভ করছি। আচ্ছা, ব্যাটারির মধ্যে কি থাকে আমরা সেটা তো জানি না, তাই না? ব্যাটারির মধ্যে কি থাকে সেটা আমাদের জানাটা বেশি জরুরি। যেখানে একটা ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ LiFePO4, FePO4 মানে হচ্ছে এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, তার সাথে কিছু কম্পোনেন্ট দেওয়া আছে। Fe মানে লোহা, পটাশিয়াম, অক্সিজেন, ফসফরাস এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো এই কম্পোনেন্ট গুলো কেন দেওয়া থাকে? কারণ ওর ভেতরে, ব্যাটারির ভেতরে যে চার্জ স্টোর করে, ঠিক আছে? ব্যাটারির কাজ কি? চার্জ স্টোর করে রাখা। সেই চার্জ স্টোর করার জন্য একটা ইলেকট্রোলাইট মাধ্যমের দরকার হয়। সেই ইলেকট্রোলাইট মাধ্যমের উপর ডিপেন্ড করে যে ব্যাটারি কতটা চার্জ স্টোর করে রাখছে। ইলেকট্রোলাইট মাধ্যমে ডিগ্রেডেশন হওয়ার জন্যই কিন্তু ব্যাটারি আমাদেরকে চেঞ্জ করতে হয়। বোঝা যাচ্ছে? আর এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ব্যাটারি গুলোর মধ্যে এই যে কানেকশন করা আছে পরপর দেখতে পাচ্ছ, এগুলো কি হয়, অনেক সময় ছোট ব্যাটারি গুলো থাকে, এগুলোকে সিরিজ প্যারালাল কানেকশনে জুড়ে একটা বড় ব্যাটারি ব্যাংক বানিয়ে দেওয়া হয়। ব্যাটারি ব্যাংকের মধ্যে অনেক ছোট ব্যাটারি সিরিজ প্যারালাল কানেকশন দরকার। বলছি কি, আবার বুঝান স্যার, বুঝতে পারলাম না। বলো। বলছি কি স্যার, আবার বুঝান স্যার, বুঝতে পারলাম না প্রথম থেকে। হ্যাঁ, এবার বলছি। ব্যাটারির মধ্যে আমাদের এমন একটা মিডিয়াম থাকে বা মাধ্যম থাকে যেটা আমাদের চার্জ স্টোর করে রাখতে সাহায্য করে। চার্জ স্টোর করা মানে কি? মানে ব্যাটারি কি করে, বেসিক্যালি আমরা ব্যাটারিকে চার্জ করলাম, সেই ব্যাটারি চার্জ হয়ে যাওয়া ব্যাটারিটা আমাদেরকে মোটর চালাতে সাহায্য করছে, তাই তো? তার মানে ব্যাটারির মধ্যে আমি ইলেকট্রিক চার্জকে স্টোর করছি। সেই স্টোর করার জন্য আমাদের ইলেকট্রোলাইট মাধ্যমের দরকার হয়, ঠিক আছে? সেই মাধ্যমটা কি? মাধ্যমের মানে হচ্ছে, কেউ কিছু বলছো?
হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি যে কিছু মনে করবেন না, আসলে আমার ফোনটা না ওভার হিটিং দেখাচ্ছে। আর জানি না কি, আমি ক্লাসে থাকতে পারবো না। কি বলছি, 7টার সময় স্যার প্রেজেন্টটা, তাহলে আমি কটার সময় স্যার জয়েন করবো? কিছুক্ষণ মধ্যেই তাহলে আবার ঢুকবো, সেই জন্য অসুবিধা নেই। ঠিক আছে, তোমার যেমন সুবিধা মনে হয় করো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেছে তাহলে ইলেকট্রোলাইট মাধ্যমের কাজটা কি, আমাদের চার্জটা স্টোর করে রাখা। ঠিক আছে, এরপরে আমরা হ্যালো চলে স্যার। যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার বলছি কি, আমার মানে ফোনে একটু চার্জ কম আছে, তো আমি একটু ক্লাস থেকে বেরোতে পারি? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, তখন থাকলেই হবে। না স্যার, চার্জটা কম আছে তো, ওই জন্য বলছি। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমাদের এমসিবির যা কাজ, এমসিবি তো আমরা কাজ অলরেডি বলে ফেলেছি। তো আমাদের এই সার্কিট থেকে বাঁচাতে সাহায্য করে। এবার আমাদের বাড়িতে আমরা এমসিবি এরকম দেখতে পাই, 1 পোল 2 পোল এমসিবি দেখতে পাই, তাই না? 1 পোল এমসিবি কি করে না, ইন্ডিভিজুয়াল পজিটিভ পোলে লাগানো থাকে, আর বাইপোলার সার্কিট ব্রেকার মানে যেটা দুটো দেখতে পাচ্ছ, সেটা পজিটিভ আর নেগেটিভ দুটো পোলের সাথে যোগ করা থাকে। এটাই পার্থক্য। ইলেকট্রনিক সার্কিটের মধ্যে মাঝে মাঝে হয়তো ক্যাপাসিটার বলে একটা কোনো ডিভাইস থাকতে পারে, সেটা চার্জ স্টোর করে রেখে দেয়, ব্যাটারির মতোই কিছুটা তার প্রপার। তাহলে অসুবিধাটা কি হবে আমাদের তখন, হাই পাওয়ার রেটিং এর কথা বলছি, তখন এই পজিটিভের সার্কিট ব্রেক করার পরেও নেগেটিভের দিকে হয়তো দেখা যাবে কিছু কারেন্ট ফ্লো করে গেছে, তখন এই সার্কিটটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে এই 2P বা মানে বাইপোলার সার্কিট ব্রেকার ইউজ করা হয়। আদারওয়াইজ নর্মাল যেগুলো আমাদের টোটোর ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে এই 1P ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এইবার চলে আসছি আমাদের এই যে ডিসি টু ডিসি কনভার্টার, কেন এই কনভার্টের দরকার হচ্ছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, তারপরে এর ভেতর কি থাকে সেটা পরে কথা বলছি। এখন আমার কাছে ব্যাটারি আছে, এবার তারপরে অনেক কিছু জিনিস আছে, তারপরে আমার কাছে হচ্ছে মোটর আছে। স্যার এটাকে চপার বলতে পারি? হ্যাঁ, চপার সার্কিট অনেকে বলে। ঠিক আছে, এইবার এই ডিসি টু ডিসি কনভার্টারের কাজটা কি না, ধরো এটা 48 ভোল্ট, এবার ব্যাটারি থেকে আমি 48 ভোল্ট পেলাম, তারপরে কিছু কিছু সার্কিটে হয়তো দেখা যাচ্ছে, কিছু সার্কিট বাদ দাও, সার্কিটের বাদ দিয়ে আমি যদি বলি মোটর কখনো হচ্ছে দেখবে 40 ভোল্ট চাইছে, কখনো হচ্ছে 48 ভোল্ট চাইছে, মানে যে ডিপেন্ডিং অন দ্য স্পিড অ্যান্ড টর্ক। মোটরের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে টর্ক। যখন গাড়িটা থেমে আছে, থামা অবস্থা থেকে স্পিড যখন 0, তখন টর্ক হচ্ছে হাই। টর্ক হাই মানে গাড়িটা যা স্টার্ট করছে, স্পিড 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, টর্ক তখন হাই। এবার স্পিড যখন বাড়বে তখন টর্ক কমবে। এবার টর্ক যখন হাই, তখন সে হাই কারেন্ট আনবে, মানে যখন গাড়িটা 0 অবস্থা থেকে, 0 স্পিড থেকে আস্তে আস্তে স্টার্ট করছি আমি, ঠিক আছে, তখন টর্ক হাই, হাই কারেন্ট ড্র করবে। তো এইরকম বিভিন্ন সিচুয়েশনের জন্য আমাদের কি করতে হয়, সার্কিটের মধ্যে ভোল্টেজের যে লেভেলটা, সেইটা কিন্তু একটা কোনো ফিক্সড ভোল্টেজ লেভেলে পাঠাতে হবে। ব্যাটারি থেকে আমরা একটা পাওয়ার আসছে আমি জানি, কিন্তু এই কারেন্টের ডেভিয়েশনের জন্য ভোল্টেজের রেটিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই ভোল্টেজের রেটিংটাকে ফিক্সড করার জন্য এই কনভার্টারের দরকার হয়। এই যে কেউ একজন বললো চপার, তো কিরকম হয় না, দুরকম সার্কিট হয় ডিসি টু ডিসি কনভার্টার বলতে গেলে। ধরো 12 ভোল্ট ডিসি থেকে ও 48 ভোল্টে কনভার্ট করছে, তার মানে ভোল্টেজ বুস্ট কনভার্টার, তাহলে এটাকে বলা হয় বুস্ট কনভার্টার আর বাক কনভার্টার। হ্যাঁ, অলরেডি তোমরা জানো এটা, কেউ কেউ জানো হয়তো, কেউ কেউ জানো না, সেই জন্য বলে দিলাম এটা। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো? হ্যাঁ আছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জন্য বলতে পারলে, ঠিক আছে, ভালো ব্যাপার। তাহলে ডিসি টু ডিসি কনভার্টারের কাজ মোটামুটি আমাদের এইটুকু আপাতত বেসিক জেনে রাখলেই হবে। এরপরে আমরা যখন পুরো সার্কিটের ফ্লোটা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিসের জন্য আমাদের ডিসি টু ডিসি ইউজ হচ্ছে। ঠিক আছে, ডিসি টু ডিসি কনভার্টার দেখতে অনেকটা এরকম হয়। এই যে 48 ভোল্ট দেওয়া আছে, এর মানেটা হচ্ছে তুমি এর ইনপুট সাইডে যত ভোল্টই দাও না কেন, ধরো তুমি
40 ভোল্ট দিচ্ছ বা 50 ভোল্ট দিচ্ছ, যতই ভোল্ট দাও না কেন ও আউটপুটে কিন্তু 48 ভোল্টই দেবে। তখন এটা অ্যাজ এ বাক বুস্ট কনভার্টার কাজ করছে। তার মানে যখন 40 ভোল্ট থেকে বাড়িয়ে 48 ভোল্ট করছে তখন বুস্ট কনভার্টার, আর যখন 50 ভোল্ট থেকে কমিয়ে 48 ভোল্ট করছে তখন বুস্ট কনভার্টার, সরি তখন বাক কনভার্টার। বাক মানে হচ্ছে কমানো আর বুস্ট মানে হচ্ছে বাড়ানো, আর কিছু না। ঠিক আছে, স্যার কি কাজে লাগে? কি কাজে লাগে আমরা একটু পরে দেখবো। একটু আমি বললাম এক্ষুনি যে মোটরের এই যে টর্কের ব্যাপারটা থাকে, সেই টর্কের জন্য হাই কারেন্ট মাঝে মাঝে মোটর ড্র করে মোটরটা, তো সেই কারেন্টের ডেভিয়েশনের জন্য ভোল্টেজেরও কিন্তু পরিবর্তন হয়ে যায়। বা এই যে মোটরের আগে যে বিভিন্ন সার্কিট গুলো থাকে, কন্ট্রোলারের ব্যাপারগুলো থাকে, সেই কন্ট্রোলারের জন্য বিভিন্ন ভোল্টেজ রেটিং এ চেঞ্জ হয়ে যায়। ওকে স্যার। আমাদের সবার ফোনের চার্জারের ভেতরে কিন্তু এই ডিসি ডিসি কনভার্টার আছে, আমরা জানি না। আমাদের ফোনের চার্জারের অনেক সময় এরকম রেটিং কি আমরা লক্ষ্য করেছি? থাকে না? ইনপুট ভোল্টেজ এত, আউটপুট ভোল্টেজ এত। দেখবে ম্যাক্সিমাম সবার ফোনের চার্জারে আউটপুটে 5 ভোল্ট লেখা থাকে। ঠিক আছে, তার মানে এমন একটা সার্কিট ডিজাইন করা হয়েছে, যত তুমি ভোল্টেজই দাও না কেন ওকে ইনপুটে, আউটপুটেও 5 ভোল্ট সাপ্লাই করবেই করবে। তার সাথে যেগুলো কিছু ফাস্ট চার্জিং আছে তাদের দেখবে হয়তো 3 অ্যাম্পিয়ার বা 3.5 অ্যাম্পিয়ার বা 4 অ্যাম্পিয়ার এরকম আছে। যেগুলো ফাস্ট চার্জিং নয় তাদের হয়তো 1.5 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম এরকম থাকে। ঠিক আছে, তো এই অ্যাম্পিয়ার রেটিং চেঞ্জ হচ্ছে কিন্তু আলটিমেট ভোল্টেজটা কিন্তু 5 ভোল্ট থাকে। ফোনের যে আমাদের স্মার্টফোনের যে ভোল্টেজের রেটিং, স্মার্টফোনের যে ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু 5 ভোল্টের বেশি দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সেই জন্য আমাদের ফোনের চার্জারেই প্রভিশনটা রাখা থাকে। তাহলে এই যে এতগুলো কানেকশন গেছে একটা কন্ট্রোলার থেকে, সেই কন্ট্রোলারটা কিভাবে কাজ করছে, কন্ট্রোলারের ভেতরে কিন্তু এই ডিসি টু ডিসি কনভার্টার, একটু আগে যেটা বললাম ডিসি টু ডিসি বা অনেক সময় এই যে এমসিবি, এগুলো কিন্তু এর মধ্যেই থাকে। এই ভেতরে সার্কিটটা দেখতে পাচ্ছ তোমরা এরকম দেখতে। স্যার এটা কি এসএমপিএস বলা যেতে পারে? এটা এসএমপিএস কি বলা যেতে পারে? এসএমপিএস না, এসএমপিএস আলাদা জিনিস। এসএমপিএস এর কাজ হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই করে। এসএমপিএস থেকে আমরা 12 ভোল্ট পাই, এটা কম্পিউটারে ইউজ হয়। তো এসএমপিএস এর কাজ হচ্ছে অনেকটা ভোল্টেজ স্টেবিলাইজেশনের কাজ। সুইচ মোড পাওয়ার সাপ্লাই এসএমপিএস এর ফুল ফর্ম, তাই তো? এসএমপিএস থেকে আমরা কনস্ট্যান্ট 12 ভোল্ট আউটপুট পাই। এবার কি হয় না, ওই মাদারবোর্ডে যেগুলো, কম্পিউটারের মাদারবোর্ডে যে সার্কিটগুলো থাকে, সেই সার্কিটগুলোতে কন্টিনিউয়াস 12 ভোল্ট সাপ্লাই এর দরকার হয়। সেই জন্য আমরা এসএমপিএস ইউজ করি। ঠিক আছে, ভোল্টেজ, বাড়ির ভোল্টেজ মাঝে মাঝে আপ ডাউন করে, সেই সেটা ডিপেন্ড করবে না যদি এসএমপিএস আমি লাগিয়ে রাখি, তাহলে আমাদের ভেতরে মাদারবোর্ডে যত রকম সার্কিট আছে সেগুলো কোনো ক্ষতি হবে না। ভোল্টেজ স্টেবিলাইজার, অনেক সময় অনেকে পুরোনো দিনের যে ফ্রিজ গুলো থাকতো সেগুলোতে ভোল্টেজ স্টেবিলাইজেশনের দরকার হতো। বুঝতে পারলে? তো এটা স্যার আমার যতটুকু, হ্যাঁ বলো। আমার যতটুকু মনে হচ্ছে ব্যাটারি চালিত গাড়িতে বা ইলেকট্রিক ভেহিকেলে কন্ট্রোলারটা আমাদের BS6 এর যে ECU আছে কিছুটা তার হ্যাঁ, মতন কাজ করে। হ্যাঁ একদম একদম, এই যে লেখাই আছে ইটস ওয়ার্কস লাইক এ ইসিইউ। লেখা আছে না? আচ্ছা, হ্যাঁ, আর কোনো কিছু ডাউট আছে? ঠিক আছে, এরপর আমরা একটু চলে যাচ্ছি মোটরটা নিয়ে জানতে, মোটরটা কিভাবে কাজ করে না করে। ঠিক আছে, মোটর কি, মোটর ইউজ হয় আমাদের সব থেকে আগে জানার দরকার। হাফ মোটর বলি, কিন্তু আমাদের নামটা হচ্ছে বিএলডিসি মোটর। বিএলডিসি ফুল ফর্ম হচ্ছে ব্রাশলেস ডিসি। ফুল ফর্ম আমরা অলরেডি জানি, ব্রাশলেস ডিসি মোটর। এবার ব্রাশের কাজ কি, এবার ব্রাশটা না দিয়েই বা আমাদের কি লাভ হচ্ছে? ইঞ্জিনিয়ারিং কেউ একজন পড়ছে বললে লস হবে, লস কম হবে, মেইনটেনেন্স কম হবে। না, ব্রাশের কাজ কি? ব্রাশের কাজ হচ্ছে যে আর্মেচার আছে, আউটপুট মানে আমরা বাইরে থেকে আর্মেচারে সাপ্লাই দিতে গেলে মানে এসি থেকে ডিসি তে কনভার্ট হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে। এইবার আমি একটু বলে দিই, স্যার ব্রাশে স্যার ফ্রিকশনটাকে কমিয়ে দেয়। হ্যাঁ এইটা অনেকটা যুক্তিযুক্ত অ্যান্সার, ফ্রিকশনটাকে কমিয়ে দেয়। আচ্ছা, আমরা ডিসি মোটর যদি খুলি তাহলে দেখতে পাবো
আমাদের আর্মেচার যদি এরকম থাকে, ঠিক আছে, তো আর্মেচারের ভেতরে ফিল্ড থাকে আমরা জানি, তাই না? এবার এইখানে আমি যদি দেখানোটা, ধরো এটাকে পোল দেখাচ্ছি, আর্মেচারে পোল থাকে তো, নর্থ পোল সাউথ পোল। এবার এখানে কার্বন ব্রাশ থাকে ডিসি মোটরে। ব্রাশের কাজ হচ্ছে বেসিক্যালি কারেন্টটাকে কালেক্ট করা। এবার প্রবলেমটা কি, তাহলে একটা জিনিস ঘুরছে ভেতরে, সেই ঘুরন্ত মানে মুভেবল অবজেক্ট থেকে আমাকে কারেন্টটাকে কালেক্ট করতে গেলে এই ব্রাশে যখন ঘষা লাগে বা ফ্রিকশন তৈরি হয়, সেখান থেকে আমরা কিন্তু কারেন্টটা কালেক্ট করি। ব্রাশটা ফিক্সড আর ভেতরের জিনিসটা অবজেক্টটা মুভ করছে, সেই জন্য অনেকটা স্পার্ক তৈরি হয়, ফ্রিকশন তৈরি হয়, এইগুলো ব্যাপারগুলো থাকে। তো ওই ব্যাপারগুলো থেকে করতে গেলে, এবং আরেকটা ব্যাপার থাকে যে মোটরের স্পিড, ডিসি মোটরের স্পিড কন্ট্রোল যদি কেউ পড়ে থাকো, দেখবে অনেক ঝামেলা আছে। আর্মেচারে একটা সার্কিট যায়, মানে একটা মেইন সার্কিট আছে, ধরো প্লাস মাইনাস ডিসি, সেখান থেকে একটা আর্মেচার যাচ্ছে, এবার ফিল্ডে যাচ্ছে। ফিল্ডটা প্যারালাল হতে পারে, সিরিজে হতে পারে, যেখানে খুশি হতে পারে। তো এইবার সিরিজ কন্ট্রোল করে বা আর্মেচারে কন্ট্রোল করে আমরা স্পিড কন্ট্রোল করি, তাই তো? যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তারা বুঝতে পারবে ব্যাপারটা, অনেকটা রিলেট করতে পারবে। তো এই যে স্পিড কন্ট্রোলের ব্যাপারটা, এটা কিন্তু এই বিএলডিসি মোটরে অনেকটা ইজি হয়ে গেছে ইলেকট্রনিক্স স্পিড কন্ট্রোলের মাধ্যমে। মানে আমরা এখানে কি করতাম, আর্মেচারের রেজিস্ট্যান্স বাড়িয়ে, ফিল্ডের রেজিস্ট্যান্স কমিয়ে এইসব ভাবে স্পিড কন্ট্রোল করতাম। কিন্তু এখন বিএলডিসি মোটর চলে আসায় আমাদের অনেক স্পিড কন্ট্রোলটা অনেক সুবিধে হয়ে গেছে। এবার স্যার বিএলডিসি তো তাহলে জিনিসটা দেখতে কিরকম? দেখতে অনেকটা এরকম হয়। হ্যাঁ, বলে ফেলো। স্যার পার্মানেন্ট পিএমএসএম মোটর কি ইউজ করা যেতে পারে না? হ্যাঁ, কি বলছো একবার বলো। পিএমএসএম যে মোটরটা আছে না, সেই মোটরটা ইউজ করা যেতে পারে। কি মোটর আমি শুনতে পাচ্ছি না। পিএমএসএম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএমএসএম, ওই মোটরটা ইউজ করা যেতে পারে। ডিএমএসএম মোটরটা আমি খুব একটা ইউজ করতে দেখিনি, তবে আমাকে ওটা নিয়ে দেখতে হবে, জানতে হবে একটু আর কি। আমি যা জেনে বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপাতত বিএলডিসি মোটরটা যে কোনো টোটোর ক্ষেত্রে এটা ওয়াইডলি ইউজ হয়, মানে খুব প্রচলিত ব্যবহার আর কি, ঠিক আছে? এবার এইটার মেইন যে একটা এফেক্ট আছে, হল এফেক্ট, ঠিক আছে? সেই হল এফেক্টটা নিয়ে আমরা একটু পড়বো। হল এফেক্ট মানে হচ্ছে আমাদের এই যে তিনটে দেখতে পাচ্ছ, তিন রকম কয়েল থাকে, একটা ইউ, একটা ভি, একটা ডব্লিউ। তার মানে একটা কয়েল আসছে আমার পজিটিভ, একটা নেগেটিভ আসছে, সেটাকে আমরা কি করছি, ওয়াইন্ডিংটাকে এমন ভাবে করছি যে তিনখানা ফেজ তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে স্যার করছে তাহলে ব্যাপারটা একটু, যদি আর্মেচার এইরকম ভাবে কয়েলটাকে কিভাবে ডিজাইন করছে, সেটা কয়েলের ডিজাইনার মানে ডিজাইন করতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। আপাতত এইটুকু জেনে নাও যে ধরো দুটো সার্কিট আসছে, ঠিক আছে? ধরো কি বলবো, আচ্ছা ডিসি তো, এক মিনিট দাও একটু জাস্ট। ধরো আমি একটা ফেজকে অন করলাম কিছুক্ষণের জন্য, তারপরে অফ করে দিলাম, তারপরে সেকেন্ডটাকে আবার অন করলাম, তারপরে আরটাকে নেগেটিভে অন করলাম। এরকম করে করে কম্বিনেশন বানিয়ে এটাকে অনেকটা থ্রি ফেজ বানানোর চেষ্টা করা হয়। পালস উইথ মডুলেশন সিস্টেম। পিডব্লিউএম পড়েছে অনেকে, হয়তো জানো, পালস উইথ মডুলেশন ব্যাপারটা চলে আসে এখানে, ঠিক আছে? আচ্ছা, হল এফেক্ট ব্যাপারটাকে আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য, ওটাকে তোমাদেরকে একটু জানতে হলে এক মিনিট দাঁড়াও, একটু ইউটিউবে খোলা ছিল না, বন্ধ হয়ে গেছে।
সেটা ম্যাগনেটিক্যালি কোনো এফেক্ট যেটা নর্থ পোল সাউথ পোল ডিসাইড করে? হ্যাঁ হ্যাঁ, নর্থ পোল সাউথ পোলে জেনারেট হয়। এইটা আমি দেখানোর জন্য করলাম এটা। এই যে ম্যাগনেটিক যে এফেক্টটা থাকে পোল আর সাউথ পোল প্রতি মুহূর্তে চেঞ্জ করা হয়। কিভাবে চেঞ্জ করা হচ্ছে? আচ্ছা, এইবার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, এইবার দেখো এইখানে এই যে হল সেন্সার সিগন্যাল, তাহলে সেন্সারে এই যে প্রথমে একটা সেন্সারের কথা বলছি না, এই সেন্সারে একটা করে সিগন্যাল পাঠানো হচ্ছে, ঠিক আছে? এবার সেই সেন্সারের কাজটা হচ্ছে ওই একটা করে পালস পাঠানো। এই ভালো করে সেন্সারটা লক্ষ্য করো তুমি, সেন্সারটা কিভাবে সিগন্যালগুলো পাঠাচ্ছে। যখন এ জিরো তখন এ অন এ জিরো, আবার যখন এ অন এ তখন জিরো, এরকম করে করে কম্বিনেশন করে করে পাঠাচ্ছে সিগন্যাল। এইবার এইখানে যে দেখতে পাচ্ছ এই লাল পোল দুটো হচ্ছে সাউথ পোল, আর নীল পোল দুটো হচ্ছে নর্থ পোল, আর কালোটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এবার এই ওয়াইন্ডিং এ যেমন কারেন্ট ঢুকছে আর কারেন্ট বেরোচ্ছে, দেখো এ থেকে কারেন্ট ঢুকছে, বি থেকে কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? আর এই যে H1 H2 আর H3 তিনটে দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে। এই তিনটে কি না, তিনটে হল সেন্সারের সিগন্যাল, ঠিক আছে? সেই অনুযায়ী এটা এবার যখন এটা ঘুরছে, দেখো ভেতরে যখন পোলটা ঘুরছে, এটা দেখো ডিরেকশন চেঞ্জ করলো। তখন লাল কোন দুটো ছিল, লাল যে দুটো ছিল সেগুলো কালো হয়ে গেল, নীল যেগুলো ছিল সেগুলো লাল হয়ে গেল, লালগুলো কালো হয়ে গেল, তাই না? লালগুলো এখানে ছিল, মানে সাউথ পোল যেখানে ছিল, নর্থ পোল যেখানে ছিল, দেখো যেটা পজিশন দেখো চেঞ্জ করলো। এই স্যার এখানে H3 লেখা আছে, এটা বুঝতে পারলাম না, আর এ লেখা আছে ওটা হল বুঝতে পারছি না। সেন্সার, হল সেন্সার 1, হল সেন্সার 2। H1 মানে হচ্ছে হল সেন্সর 1, H2 মানে হল সেন্সর 2, আর H3 মানে হল সেন্সর 3। এই যেখানে H1 H2 আর H3 এই তিনটের এই যে পালস গুলো যেভাবে দেখানো হচ্ছে এইভাবে দেখানো হচ্ছে। এটা অনেকটা ডিটেইলে গিয়ে আলোচনা করছি, এতটাও মানে এটা প্রপার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা তাদের এটা জানা দরকার। তো আপাতত এটা কিভাবে কাজ করে কিভাবে ঘোরে মোটামুটি একটু আইডিয়া রাখলেই হবে তোমাদের, ঠিক আছে? যে হল সেন্সর সিগন্যালটা আসে সেই অনুযায়ী আমাদের নর্থ পোল সাউথ পোলটা চেঞ্জ হয়, ওয়াইন্ডিংটাও সেইভাবে করা থাকে, ঠিক আছে? আপাতত এইটুকু জেনে রাখলেই হবে। সেই অনুযায়ী যে ফেজ ভোল্টেজ যেটা দেখানো আছে, যে ফেজ ভোল্টেজ। স্যার আমার এখানে দুটো কোশ্চেন আছে। হ্যাঁ বলে হবে। এখানে দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে স্যার মোটরের আগে একটা হাফ কথাটা ব্যবহার করা হয়েছে, ওই হাফ কথাটা কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা, মানে স্যার আমি অ্যাবাউট হ্যাঁ ইলেকট্রনিক বিশেষ কিছু বুঝি না স্যার, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, একটু বোঝার চেষ্টা করছি। শুনতে পারলাম। সেন্সারের আগে হল কথাটা বলা হয়েছে, এই দুটো কেন বলা হয়েছে একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, সেন্সারের আগে হল কথাটা ইউজ সেন্সারের করা আগে যে হল কথাটা বলা হয়েছে না, ওই হলটা কেন হল কথাটা ইউজ করা হচ্ছে? এটার মানেটা হচ্ছে এই যে এফেক্টটা তৈরি হচ্ছে না পালস দিয়ে দিয়ে, এই এফেক্টটার বৈজ্ঞানিক যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেইখান থেকে মানে এটার নাম হচ্ছে হল এফেক্ট। এটাকে বলা হয় হল এফেক্ট বলে, ঠিক আছে? আমাদের এটা কোথায় গেল? সেই হল এফেক্ট থেকে এটার নাম এসেছে হল সেন্সর, ঠিক আছে? মানে এই যে এফেক্টটাকে কাজে লাগিয়ে ইউজ করা হচ্ছে সেটাকে হচ্ছে হল এফেক্ট বলে। আর হাফ বলা হচ্ছে কেসটাকে। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিলারেটরের আমাদের যেমন স্পিড দরকার সেরকম আমরা থ্রটল দিচ্ছি, সেই থ্রটল থেকে আমাদের হল এফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং সেটা যাচ্ছে স্পিড কন্ট্রোলারে, ঠিক আছে? এখানে দুটো স্পিড কন্ট্রোলার দেখানো হয়েছে, দুটো স্পিড কন্ট্রোলার জায়গায় একটা স্পিড কন্ট্রোলার থাকতে পারে, বুঝা যাচ্ছে? দুটো স্পিড কন্ট্রোলার দুটো মোটরের জন্য দেখানো হয়েছে। আমাদের স্কুটির ক্ষেত্রে আমাদের যেমন একটা মোটর থাকে একটাই স্পিড কন্ট্রোলার থাকে, ঠিক আছে? এরপরে চলে আসছি ব্রেক। এবারে এই যে ব্রেক এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে অনেক রকম ব্রেক হয়, ব্রেক হয়, ড্রাম ব্রেক হয়, ফুট ব্রেক হয়, রিজেনারেটিভ ব্রেক হয়, ইলেকট্রনিক ব্রেক হয়। ইলেকট্রনিক ব্রেকটা ইলেকট্রনিক সার্কিটের থ্রু দিয়ে জেনারেট করা হয়, মানে আমাদের পাওয়ারটা পজিটিভ নেগেটিভ যাচ্ছে, তো হুট করে ওটাকে কোনোভাবে যদি উল্টে দেওয়া হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্রেক। উল্টে দিয়ে মানে পাওয়ারটাকে উল্টে দিয়ে ওটাকে হচ্ছে। এবার রিজেনারেটিভ ব্রেকটা নিয়ে আমাদের জানা দরকার, কারণ রিজেনারেটিভ ব্রেকটা হচ্ছে অনেকটা মোটর যেভাবে কাজ করে
তার উল্টো ভাবে কাজ করে। তার মানে আমার মোটরটা As a- ঘুরছিল মোডে, সেটাকে আমি অ্যাজ এ জেনারেটর। অ্যাজ এ জেনারেটর, রাইট, অ্যাজ এ জেনারেটর আমি ঘোরানোর চেষ্টা করব। তার মানে আমরা কি করব, মোটরের পাওয়ারটা কিভাবে ফ্লো করে না, ইলেকট্রিক থেকে মেকানিক্যাল পাওয়ার জেনারেট হয়, তাই না? কিন্তু জেনারেটরে কি হয়, জেনারেটরে মানে আগে পাখাটা ঘোরে, সেখান থেকে ইলেকট্রিক জেনারেট হয়, ঠিক আছে? তো পুরোপুরি উল্টো ব্যাপারটা। তার মানে আমরা কি করছি, ফিজিক্যালি কানেকশনটাকে পজিটিভটাকে নেগেটিভ বা নেগেটিভটাকে পজিটিভ না করে আমরা মোডটাকে চেঞ্জ করে দিচ্ছি, মোটরটাকে উল্টে জেনারেটর মোডে চালিয়ে দিচ্ছি। তাতে কি হবে, ওর মধ্যে যে পাওয়ারের ফ্লোটা ওটা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে, বোঝা যাচ্ছে? সেইভাবে মানে মোটরটাকে জেনারেটর মোডে চালানোর জন্য ওর মধ্যে যে ব্রেকিংটা প্রডিউস হয় সেটাকে রিজেনারেটিভ ব্রেকিং বলা হয়। আপাতত এইটুকু জেনে রাখলেই হবে, ঠিক আছে? আর ইলেকট্রনিক্স কন্ট্রোলার, যেটা ইলেকট্রনিক ব্রেক যেটা বলা হয়, সেটা হচ্ছে প্রোগ্রামেবল একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে ইউজ করা হয়। তো এইটুকু আপাতত জেনে রাখলেই হবে। এইবার আমাদের স্কুটিতে বা টোটোতে আমাদের হচ্ছে ল্যাম্প থাকে, ব্রেক করলে বা ইন্ডিকেটর দিলে ব্রেক ল্যাম্প থাকে, টেল ল্যাম্প থাকে, ঠিক আছে? ল্যাম্পের কানেকশন গুলো এখানে দেখানো আছে। এটা সিম্পল জাস্ট পজিটিভ নেগেটিভ যেটা জুড়ে দিয়েছে একটা সুইচের সাথে, যেটা ডিজিটাল ডিসপ্লেতে আমাদের শো হয়, একটা কানেকশন দেখানো হয়েছে। আর মেইন হচ্ছে আমাদের এইটা জানার দরকার যে আমাদের কন্ট্রোলার থেকে কিভাবে কোথায় কানেকশন যাচ্ছে। কন্ট্রোলার থেকে একটা ব্যাটারিতে যাচ্ছে, ব্যাটারি এখানে দেখো 12 ভোল্টের দুটো ব্যাটারি আপাতত জোড়া আছে এখানে, যেটা হচ্ছে সিরিজ কানেকশনে বোধহয় জোড়া আছে। আর এখানে মাঝখানে একটা ফিউজ দেওয়া আছে, যাতে একটা ব্যাটারি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আরেকটা ব্যাটারিতে এফেক্ট না যায়, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এখানে ফ্রন্ট পাওয়ার সুইচ দেওয়া আছে, পাওয়ার সুইচের অন অফ বাটন থাকে। এবার মোটরের একটা কানেকশন অবভিয়াসলি আসবে, এবং তার সাথে সাথে দুটো ব্রেকের কানেকশন এসছে, ব্রেক লিভার রাইট, ব্রেকের লাইটের কানেকশন একটা যাচ্ছে, ঠিক আছে? তো এই ফটোটা তোমাদেরকে তো এই সিটটা শেয়ার করা হবে। জাস্ট এই যে কানেকশন ডায়াগ্রামটা আছে না, এইটা হচ্ছে সব থেকে বেস্ট বোঝার জন্য কোথায় কিভাবে যাচ্ছে কানেকশন, মানে কোনটা কার কি কাজ অলরেডি তোমরা বুঝে গেছো, তাই না? কানেকশন ডায়াগ্রামটা একটু দেখলে বুঝতে পেরে যাবে। থ্রেশহোল্ডের তিনটে যে লাইট আছে, ওটা একটা পাওয়ার অন আর দুটো কিসের বললেন? থ্রটলের যে দুটো আছে, একটা হচ্ছে পাওয়ারের লাইট, যেটা পাওয়ার অন অফ, আর একটা হচ্ছে যখন গাড়ি চলছে তখন গ্রিন লাইটটা শো হবে, ঠিক আছে? আর যখন হচ্ছে ওই দুটো হয় না, যে একটা ইকোনমিক পাওয়ারে যাচ্ছে আর একটা ধর গাড়িটাকে তুমি খুব স্পিডে ছোটাচ্ছ, মানে যেটা হচ্ছে তুমি কি বলো ওটা, ইকোনমিক জোন থেকে বাইরে চলে যাচ্ছে, ইকোনমিক স্পিড থেকে বাইরে চলে যাচ্ছে, তখন একটা লাইট শো। স্পোর্টস মোড কি স্যার? স্পোর্টস মোড যেটা। তো এটা যারা টোটোর একদম হ্যান্ডেলের পাশাপাশি বসেছো তারা ভালো বুঝতে পারবে। অনেক সময় লাইটটা অনেকে জ্বলে না, আমি দুটো লাইটই জ্বলতে দেখেছি জেনারেলি, তো আমারও একটু ডাউট আছে এটা ব্যাপার নিয়ে। তো মেনলি দুটো তোমরা আপাতত মাথায় রাখো, যখন আমি সুইচটা অন করছি তখন একটা লাইট জ্বলছে, যেটা আমি সুইচ অন করলে পাওয়ার লাইট জ্বলছে। আর সেকেন্ড হচ্ছে আমি যখন হ্যান্ডেলটা ঘোরাচ্ছি, যখন স্পিডটা উঠছে তখন এই গ্রিন লাইটটা জ্বলে, যেটা থ্রটলের জন্য একটা লাইট, ঠিক আছে? এবার থ্রটলের জন্য কানেকশন কোথায় কোথায় যাচ্ছে না, হল এফেক্ট সেন্সর আছে, তাহলে হল এফেক্টের জন্য কোথায় কানেকশন যাবে বুঝে গেছো, মোটরে যাবে কানেকশন, ঠিক আছে? মোটরের কানেকশনটা ভায়া এই কন্ট্রোলার হয়ে যাবে। এখান থেকে থ্রটল থেকে একটা সিগন্যাল যাচ্ছে থ্রটলে, এখান থেকে আবার বেরিয়ে সেই মোটরে, সরি এটা মোটরে যাচ্ছে একটা তার, যেটা হল H1 H2 H3 একটু আগে বলেছিলাম না, ওটা যাচ্ছে, ঠিক আছে? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আর কে দেখতে পাচ্ছ না? বাকি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার দেখা যাচ্ছে স্যার। যে দেখতে পাচ্ছ না, যারা দেখতে পাচ্ছে না তাদের স্যার নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, স্যার নেটওয়ার্ক তো ঠিকই আছে আমার স্যার। যারা দেখতে পাচ্ছ না তারা একবার লেফট করে জয়েন করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। তারপরে এই আইপিএল চলছে, তো এই কারণে নেটওয়ার্কের আমাদের একটু এই 7:30টার পর থেকে প্রবলেম হবে, সেই জন্য আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে এসেছি। তো আমার বেশিক্ষণ আর লাগবে না, তারপরে তোমাদের ডাউট সেশন একটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমাদের স্ক্রিন। এলইডি স্ক্রিনে কি থাকে বা এলসিডি স্ক্রিনে কি থাকে, আমরা কি দেখতে পাই সেগুলো আমরা সবই জানি মোটামুটি। স্পিড দেখতে পাই, গিয়ার থাকে, দেখেন স্কুটির ক্ষেত্রে গিয়ার থাকে না, কিন্তু বাইকের ক্ষেত্রে দেখবে রিভোল্ট বলে একটা কোম্পানি আছে, যেটা ইলেকট্রিক বাইক আছে, ঠিক আছে? কলকাতাতে প্রচুর চলে।
তো ওই বাইকটার মধ্যে গিয়ার চেঞ্জ করা যায়, ওটার একটা ব্যাপার থাকে, স্পিড দেখা যায়, আর হচ্ছে ভোল্টেজ রেটিং দেখা যায়, ইন্ডিকেটর লাইট দেখা যায়, ইলেকট্রিসিটি মানে ব্যাটারিতে কত চার্জ আছে সেটা দেখা যায়। এগুলো আমরা জানি মোটামুটি সবাই। চলে এসছি এরপর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে। ঠিক আছে, আচ্ছা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে গেলে স্যার আমাদের এই ভোল্টেজ রেটিংটা একটুখানি বলে দেবেন, ভোল্টেজ রেটিংটা দিয়ে কি বোঝা যাবে? ভোল্টেজ রেটিং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না। এবার ভোল্টেজ রেটিং ক্ষেত্রে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে ধরুন আমার 48 ভোল্টের ব্যাটারি, টোটোর ক্ষেত্রে বলছি, ধরুন 48 ভোল্টের ব্যাটারি। এবার ব্যাটারি যখন ফুল চার্জ আছে না, তখন আমার 48 পয়েন্ট ধরুন 5 বা 6 ভোল্ট থাকে। ঠিক আছে, তো এটা দেখে আমি বুঝতে পারবো যে না ব্যাটারিতে চার্জ আছে। এবার ব্যাটারি যখন Full একদম শেষের দিকে চার্জ শেষ হয়ে আসছে, ধরুন আপনার ব্যাটারি চার্জ ইন্ডিকেটর দেখা যাচ্ছে না, তখন আপনি ভোল্টেজ রেটিংটা ধরুন দেখলেন 39 বলছি, সরি 47 পয়েন্ট ধরুন এরকম কমে যায় আর কি। মানে যখন ব্যাটারি যখন চার্জ শেষের দিকে তখন 47.1 ভোল্ট এরকম হয়ে যায়। মানে স্ট্যান্ডার্ড রেটিং 48 ভোল্ট, বাট যখন চার্জ শেষ হয়ে আসছে ব্যাটারি তখন ভোল্টেজ রেটিংটাও কিছুটা ড্রপ করে যায়। ঠিক আছে, ফুল চার্জের সময় 48 এর থেকে কিছুটা বেশি, এবং যখন একদম ভোল্টেজ রেটিং কমে যাচ্ছে মানে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন ব্যাটারি ভোল্টেজ রেটিংটা কিছুটা কম থাকে, 48 থেকে কিছুটা কম থাকে। তো ওইটা একটা ব্যাপার থাকে। আর ব্যাটারি আদৌ ভালো আছে কিনা আমি ব্যাটারি খুলে চেক করতে যাব মাল্টিমিটার দিয়ে, তার আগে আমি এখানে রেটিংটা দেখে জানতে পারবো। এটা কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিসপ্লেতে শো করে ভোল্টেজ রেটিংটা, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখেছি ভোল্টেজ রেটিংটা শো করে না। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসছি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ব্যাটারি নিয়ে আমরা অলরেডি পড়েছি, কিন্তু ব্যাটারির যে দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার আছে সেগুলো আমরা তখন বলিনি। একটা হচ্ছে এস্টিমেটিং স্টেট অফ চার্জ, একটা হচ্ছে এস্টিমেটিং স্টেট অফ হেলথ। ঠিক আছে, হোয়াট ইজ স্টেট অফ চার্জ আর স্টেট অফ হেলথ, এই দুটো জিনিস আমাদের জানা একটু দরকার। ঠিক আছে, আচ্ছা স্টেট অফ চার্জ আর স্টেট অফ হেলথ নিয়ে যদি বলতে হয় আমাদের, ধরুন এক মিনিট একটু হোল্ড করছি। হ্যাঁ, আচ্ছা ধরুন একটা ব্যাটারির যে চার্জ হচ্ছে, সেই চার্জ হওয়ার সময় আমি যদি গ্রাফ আঁকি, ঠিক আছে, তো ভোল্টেজ রেটিং ধরুন এখানে আছে একটা ব্যাটারি, আমি এটার কেসটাই নিচ্ছি। ঠিক আছে, এটা ধরুন 48 ভোল্ট। এবার ব্যাটারিটা চার্জ কোথা থেকে হওয়া শুরু করবে, মোটামুটি একটু নিচ থেকে চার্জ হয়ে গিয়ে একটা পয়েন্টে গিয়ে স্যাচুরেট করে যাবে। এটা হচ্ছে ব্যাটারি চার্জ হওয়ার একটা ইয়ে। আর যখন ডিসচার্জ হচ্ছে, তখন ডিসচার্জ যখন হচ্ছে ধরুন এই হাই ভোল্টেজ থেকে আস্তে 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 কমে 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 একটা সময় গিয়ে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইবার ধরুন এতটা অবধি আসছে ডিসচার্জের। এবার এইটা ধরুন প্রথম 5টা সাইকেল, মানে সাইকেল বলতে আমরা কি বুঝি, মানে একটা ব্যাটারিকে 5 বার চার্জ করা হলো, 5 বার ডিসচার্জ করা হলো, এটাকে বলা হচ্ছে 5টা সাইকেল। ঠিক আছে, এবার এইটা কি, এই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার, তার মানে ব্যাটারি ক্যাপাসিটি বেসিক্যালি। তাহলে ব্যাটারি ক্যাপাসিটি যখন নতুন ব্যাটারি 5টা লাইফ সাইকেল, তখন ফুল ক্যাপাসিটি, চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে। এইবার যখন দেখা গেল আফটার 500 সাইকেল, মানে 500টা সাইকেল চালানোর পরে ওর যে নেচারটা হয়ে যাবে সেইটা হবে অনেকটা, 500টা সাইকেল চালানোর পরে কি হবে না, চার্জ হতেও দেরি করবেও, এখান থেকে চার্জ শুরু হবে বাট একটু দেরি হবে, আর ডিসচার্জটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, মানে তাড়াতাড়ি স্যাচুরেট করে যাবে। তারপরে কার্ভটা একটু করে আঁকি, চার্জ হওয়া শুরু হচ্ছে এখান থেকে, বাট আগে হয়ে যাবে চার্জ এই। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি কমে গেল, তাড়াতাড়ি চার্জ হয়ে গেল, তাড়াতাড়ি ডিসচার্জও হয়ে গেল। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে, এইটাকে বলছি আমরা এসওএইচ,
এসওইচ বলতে স্টেট অফ হেলথ। মানে ব্যাটারি যত পুরনো হচ্ছে তার হেলথ কন্ডিশন আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, মানুষের জীবনের মতো। যত বয়স হবে তত আস্তে আস্তে হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করবে। এই জন্য এই যে ক্যাপাসিটি কমে গেল সেটাকে বলা হচ্ছে এসওইচ। আর এই যে ডিসচার্জ হওয়ার যে, এটাকে বলা হয় এসওসি। ডিসচার্জটা অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে, স্টেট অফ ডিসচার্জ। সেটা কত তাড়াতাড়ি ডিসচার্জ হচ্ছে সেটা ডিপেন্ড করছে এসওসি এর উপর, ঠিক আছে। মানে একটা পয়েন্ট অবধি আমার ডিসচার্জ হয়ে গিয়ে তারপরে স্যাচুরেট হয়ে যায়, মানে হুট করে ফল করে। তো এই যে যে পয়েন্ট অবধি যাচ্ছে সেটাকে বলা হয় এসওসি, স্টেট অফ চার্জ। আর এই যে দুটো প্যারামিটার, এইগুলো ব্যাটারির পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। সেই জন্য আমাদের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এই প্যারামিটারগুলো পড়ে, যেগুলোকে এই যে কন্ট্রোলিং দ্য ব্যাটারি চার্জিং প্রোফাইলে দেখালাম, মনিটরিং দ্য সেল কারেন্ট, ভোল্টেজ, টেম্পারেচার, ব্যাটারি টেম্পারেচার বাড়ছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার থাকে। পাওয়ার আর থার্মাল ট্রানজিয়েন্ট বলতে একটা হচ্ছে ওই টেম্পারেচার বেড়ে একটা অবধি লিমিট থাকে, সেই লিমিটটা যেন না ক্রস করে যায়। আর কোনোভাবে যদি ব্যাটারি প্যাকটাকে সোর্স আর লোডের মধ্যে থেকে আইসোলেট করা যায়, আইসোলেট মানে আলাদা করে দেওয়া। সোর্স বলতে হচ্ছে ব্যাটারি থেকে আমার কন্ট্রোলারে যাচ্ছে, কন্ট্রোলের অনেক ইলেকট্রনিক সার্কিট আছে, সেখান থেকে আমার মোটরে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে পুরোপুরি আলাদা করে দেওয়ার জন্য, যাতে ব্যাটারি ড্যামেজ না হয়, সার্কিটটা ড্যামেজ না হয়, তার জন্য আমরা বললাম এমসিবি ইউজ করি। এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আলাদা করে একটা প্রোটেকশন দেওয়া থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো থাকে, এগুলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। এর জন্য আলাদা আলাদা প্রত্যেকটা, এই টেম্পারেচার কন্ট্রোলের জন্য আলাদা সার্কিট লাগে। এই এসওএইচ এসওসি প্যারামিটারগুলো আমরা জেনারেলি মেজার করতে পারি না। যেখান থেকে আমরা ব্যাটারি কিনি, ধরো আমরা আমরন বা হচ্ছে আরো অনেক কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সেই যে কোম্পানিগুলো থেকে আমরা যখন ব্যাটারিগুলো কিনছি তাদের কাছে এই প্যারামিটারগুলো মাপার জন্য একটা করে মেশিন থাকে, ঠিক আছে, সেগুলো থেকে ওরা স্টেট অফ হেলথ বা স্টেট অফ চার্জ যেগুলো আমরা মেজার করতে পারি। স্যার এসওসিটা একবার বলবেন? হ্যাঁ বলো। স্যার আমি বলছি, আপনি যে স্যার এমসিবির কথা বলছেন, যখনই আপনার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেল, হ্যাঁ, এক সময় যখন প্রায় ডিসচার্জ হয়ে গেছে, তখন কি এমসিবিটা কাজ করছে কিছু, মানে সার্কিটটাকে ইয়ে করার জন্য, প্রোটেক্ট করার জন্য? না, এমসিবি তখনই কাজ করবে যখন সেই জন্য জাস্ট আমি একটু জিজ্ঞাসা করছি। এমসিবি তখনই কাজ করবে যখন কোনো ফল্ট অকার করবে। যদি কোনোভাবে শর্ট সার্কিট বা কোনো এক্সেসিভ কোনো সার্কিট পুড়ে যাওয়ার ব্যাপার থাকবে, যখন রিস্কের ব্যাপার থাকবে, মানে কোনো কারণে হিট ফ্লো করছে, এইসব ক্ষেত্রে আমাদের এমসিবি কাজ করে, ঠিক আছে। বেশি কারেন্ট ফ্লো হলে তখন এমসিবি কাজ করবে, কিন্তু কারেন্ট কমলে এমসিবি কাজ করবে না। ডিসচার্জের সঙ্গে এমসিবি, রাইট, এটাই তো একদম ঠিক কথা। স্যার এসওসিটা একবার বলে দেবেন স্যার? এসওসিটা হচ্ছে জাস্ট ডিসচার্জ আর কি, মানে তোমাদের হ্যালো স্যার। চার্জিং একটা দেখানো হচ্ছে, হ্যালো এটা চার্জিং দেখানো হচ্ছে আর এটা ডিসচার্জ দেখানো হচ্ছে। হ্যাঁ স্যার, বলছি প্রেজেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। স্যার আমারটা একটু করে দেন। হবে না। আচ্ছা, তোমাদের প্রেজেন্ট যার বাকি আছে তাদের সবাইকে বলছি যে তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে যে গ্রুপটাতে আছো সেখানে পাঠিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে। এটা কি স্যার, এটা কি স্ক্রিনশট করব? স্ক্রিনশট তোমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটা কন্ডিশনে রেখে তোমাকে স্ক্রিনশট নিয়ে নাও। আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। এসওসি বলতে বলছিলাম, যেটা এসওসি মানে হচ্ছে স্টেট অফ চার্জ, যেটা চার্জিং ডিসচার্জিং এর যে প্রোফাইলটা আছে আমাদের ব্যাটারি, সেটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। মেন এখানে আমি এই গ্রাফটা দেখাচ্ছিলাম, এটাকে তোমাদেরকে এসওএইচ বোঝানোর জন্য। এসওএইচটা হচ্ছে, বুঝতে পেরেছো কি, মানে একটা 5টা সাইকেল দেখানো হচ্ছে, আর এটা ধরো 500টা সাইকেল পরে ব্যাটারি কন্ডিশনটা কি সেইটা দেখানো হচ্ছে। তো দেখা যাচ্ছে যে ব্যাটারি ক্যাপাসিটিও কমে যাচ্ছে, আর চার্জও তাড়াতাড়ি হচ্ছে, ডিসচার্জও তাড়াতাড়ি হচ্ছে। বলছিলাম এসএসসি বলতে যে পয়েন্টে গিয়ে আমার যে ব্যাটারির ভোল্টেজটা ফল করে যাচ্ছে একদম, সেই পয়েন্টটাকে কি এসএসসি বল? হ্যাঁ, ডিসচার্জের সময় একটা সার্টেন ভোল্টেজ লেভেল অবধি ব্যাটারি চার্জটা ধরে রাখবে, তারপরে ফল করে যায় সেই পয়েন্ট অবধি। হ্যাঁ, সেই পয়েন্টটাকে এসওসি বলা হয়, ঠিক আছে।
আর কিছু কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এরপরে তোমরা কিছু কিছু চার্জিং মডিউল হয়তো দেখতে পারো, যে আলাদা করে চার্জ, ধরো আমাদের বাড়িতে তো কানেকশন থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যে এসএমপিএস কেউ কথা বলছিল, এসএমপিএস দিয়ে চার্জ করার প্রভিশন থাকে। তো এসএমপিএস দিয়ে চার্জ করার দুরকম মেথড হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে চার্জ করা যায়, বা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে ভোল্টেজ ব্যাটারি চার্জ করা যায়। ঠিক আছে, কনস্ট্যান্ট ভোল্টেজ কনস্ট্যান্ট কারেন্ট কথাটা শুনে বুঝতে পারছো কিরকম কিভাবে কাজ করা হচ্ছে। বাট শুধু জাস্ট এটা ব্যাটারি চার্জার। ঠিক আছে, ব্যাটারি চার্জার যদি আমি বাড়ির কনভেনশনাল চার্জার বা যে কোনো কনভেনশনাল চার্জার দিয়ে চার্জ না করে এসএমপিএস দিয়ে চার্জ করতে চাই, তাহলে দুটো মেথড হয়। একটা কনস্ট্যান্ট কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, সেখানে ভোল্টেজটা হয়তো চেঞ্জ হতে পারে। আরেকটা ক্ষেত্রে কি হয়, ভোল্টেজটা কনস্ট্যান্ট, কারেন্টটা হয়তো আপ ডাউন করতে পারে। ঠিক আছে, এইভাবে ব্যাটারিকে চার্জ করা হয়। আচ্ছা, আমরা একদম শেষ পোর্শনে এসে পড়েছি। ব্যাটারি, যদি বলি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিভাবে দেখা হচ্ছে এখানে। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, আমরা যদি এখানে 4 হুইলারের ক্ষেত্রে দেখি, যে কিছু কিছু জায়গায় দেখবে তোমাদের গাড়ির স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেউ একটা আমরা screen দেখতে present পাচ্ছি। করছে। আমি দেখতে পাচ্ছি কেউ একটা স্ক্রিন প্রেজেন্ট করছে অলরেডি, তার জন্য প্রবলেমটা হচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ফোর হুইলার ক্লাস তোমাদের পরদিন হবে, তো আমি জাস্ট এখানে একটুখানি জাস্ট দেখানো আছে যে অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জার বলতে কি বুঝি, আমরা বাইরে রাস্তায় যে চার্জিং স্টেশন দেখতে পাই, সেখানে চার্জিং এর যত রকম মডিউল তার মধ্যে ঢোকানো থাকে, শুধু ব্যাটারির মধ্যে ব্যাটারিটুকু থাকে, এখানে শুধু ব্যাটারি আছে। ঠিক আছে, বাকি যা কিছু এর মধ্যে আছে। আর একটা হয় যেটা, যে আমার বাড়ি থেকে, ধরো এটা আমার বাড়ির চার্জিং পয়েন্ট, সেই চার্জিং পয়েন্ট থেকে আমি যে বাড়ি যে হোম দেখানো আছে, সেই বাড়ির চার্জিং পয়েন্ট থেকে আমি কি করলাম, ব্যাটারিকে চার্জ করব, তার আগে এই গাড়ির মধ্যেই অনবোর্ড চার্জার থাকে। ঠিক আছে, তারপরে ব্যাটারি থাকে। তো গাড়ির মধ্যেও চার্জারটাকে তখন আমরা বলবো অনবোর্ড চার্জার, আর এটাকে বলবো অফবোর্ড চার্জার। ঠিক আছে, এটা ফ্লোটা দেখানো হচ্ছে। এখানে এসি থেকে ডিসিতে, মানে যখন আমরা বাড়ির দেওয়াল থেকে কানেক্ট করছি, বাড়ির প্লাগ থেকে, তখন এসি কে প্রথমে ডিসিতে কনভার্ট করা হচ্ছে, তারপর ডিসি কে ডিসি কনভার্ট, ডিসি টু ডিসি কনভার্টার কেন বিষয়ে আমরা দেখেছি, এবং তারপরে কন্ট্রোলার হয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। এটা ব্যাটারি চার্জিং মেথড। আর এটা যখন গাড়ির বাইরে আছে, তখন এই ডিসি কনভার্টারটা এই চার্জিং স্টেশনের মধ্যে থাকছে, এই পুরো ব্যাপারটা এর মধ্যে থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার এই এসি টু ডিসি চার্জিং আছে, সেগুলো তোমাদের এর ক্লাসে মানে স্যার স্যার একটা কোয়ারি ছিল, যখনই আপনি স্যার যে সিটটাই ছিলেন ওই সিটটা একটু জানতেন, এই যে আরেক স্যার আরেকটু নিচে স্যার, অনবোর্ড স্যার 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 সরি স্যার, যেখানে ওই যে অফবোর্ড চার্জার কথাটা লেখা আছে, তখন আমি বললেন যে ওই যে চার্জিং মেশিনটা আছে, ওই মেশিনের মধ্যে তার সব সিস্টেম গুলো বলতে স্যার ইনবিল্ট করা আছে। তাহলে যখন চার্জিং হচ্ছে, তখন গাড়ির মধ্যে যে সিস্টেমটা আছে, মানে ধরুন কন্ট্রোলার বলুন বা ওই ডিসি টু ডিসি বলুন, সেগুলো কি তখন অফ হয়ে যাচ্ছে কোনো কারণে? না, গাড়ির মধ্যে তখন ওই সিস্টেমগুলো থাকছেই না, কন্ট্রোলার যা আছে কিছু থাকছে না, তখন শুধু গাড়ির মধ্যে ব্যাটারি থাকছে আর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকছে। যখন বাইরে আচ্ছা, তার মানে এই আমি তাহলে সব গাড়ি সব জায়গায় চার্জ করতে পারি না? এইটা ডিপেন্ড করছে কি গাড়ির কি কনভেনশন আছে তার উপর। কিছু কিছু গাড়ির মধ্যে চার্জিং এর ব্যাপারটা থাকে, আর কিছু কিছু গাড়ির বাইরে চার্জার থাকে, সেই জন্য দু রকম চার্জার আছে আর কি, অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জার। ম্যাক্সিমাম গাড়ি কি হয়, আমরা বাড়ির প্লাগেই চার্জ করতে পারি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এইটা ইউজ হয়, যেটা গাড়ির মধ্যে চার্জারটা থাকে, ব্যাটারিও গাড়ির মধ্যেই আছে, আমরা শুধু প্লাগটা বাইরে, গাড়ি থেকে শুধু প্লাগটা বের হয়, দিয়ে আমি বাড়ির প্লাগে চার্জ করে দিচ্ছি। আবার কিছু কিছু জায়গায় অনবোর্ড চার্জার দরকার পড়ে, চার্জিং স্টেশনে কেন দরকার পড়ে, যেগুলো আপনার গাড়িতে ফাস্ট চার্জিং এর দরকার হয়, মানে আপনি কোথাও 1 ঘন্টার জন্য লাঞ্চ করতে দাঁড়ালেন, সেই 1 ঘন্টায় আপনার গাড়ি ফুল চার্জ হয়ে গেল, তারপরে গাড়িটাকে আপনি সারাদিন চালাতে পারবেন। ঠিক আছে, তো এই ধরনের চার্জিং এর তার মানে সেই গাড়িটা আমি আর বাড়িতে চার্জ করার থাকবে না,
বলতে অপশন থাকবে না। না না, তার জন্য আপনাকে বাড়িতে আলাদা করে চার্জিং স্টেশনে বানাতে হবে। হ্যাঁ, বুঝতে অনবোর্ডটা দেখছি এসি আর অফ বোর্ডটা দেখছি ডিসি, এইটা হ্যাঁ, একটু বলবেন স্যার? ব্যাটারি তো হচ্ছে ডিসিতে চার্জ হয়, আর ইনপুট আমাদের বাড়িতে হচ্ছে আপনাদের যা যা কানেকশন আমরা ইউজ করি সেগুলো সব এসি। মাঝখানে যতটুকু আছে সেগুলো হচ্ছে সার্কিট, এসি থেকে ডিসিতে কনভার্ট করছে। এটা অলরেডি আমি ডিসকাস করেছি ক্লাসের শুরুতে, আপনি তো ছিলেন আশা করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যাটারিকে চার্জ করুন বা ডিসচার্জ করুন, দুটো মাধ্যমই কিন্তু অবশ্যই ডিসি হবে, কারণ ব্যাটারি ডিসি কারেন্ট ছাড়া সাপোর্ট করবে না। ঠিক আছে, ব্যাটারিকে এসি দিয়ে চার্জ করা যায় না, ব্যাটারি সবসময় ডিরেক্ট কারেন্টে চার্জ হয় বা ডিসচার্জ হয়। স্যার ব্যাটারি কি রেখে দিলে ওটা অটোমেটিক কিছু ডিসচার্জ হতে থাকে? ডিসচার্জ ব্যাটারি রেখে দিলে অটোমেটিক কিছু না কিছু ডিসচার্জ হতে থাকে। সেটা হয় কিভাবে না, এয়ারের থ্রু দিয়ে। আপনার ব্যাটারি ধরুন রেখে দিয়েছেন প্লাস মাইনাস, ঠিক আছে, তো এই প্লাস আর মাইনাসে যদি কানেক্ট করে দেন হুট করে ডিসচার্জ হয়ে যাবে, সেটা তো আমরা সবাই জানি। এবার রেখে দিচ্ছি যখন, এই মধ্যবর্তী যে এয়ারের মিডিয়ামটা বাতাসে জড়িয়ে অবস্থা থাকে, সেই জড়িয়ে অবস্থার থ্রু দিয়ে কিছু কিছু কারেন্ট লিক করে, লিকেজ কারেন্ট বলে ওটাকে। ঠিক আছে, লিকেজ কারেন্ট প্রবাহিত হলে ব্যাটারির চার্জ আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য চার্জ ব্যাটারিকে অনেকদিন ফেলে রেখে দিলে কিছুটা হলেও চার্জ কমে যাবে। হ্যাঁ, সেটা স্যার পার্সেন্টেজ কি রকম? পার্সেন্টেজ ওটা ব্যাটারির লাইফের উপর ডিপেন্ড করছে। একদম নতুন ব্যাটারি যদি নিয়ে চলে আসেন, ওটা ধরুন আপনি 100 দিন রেখে দিলেন, তাহলে হয়তো 10% চার্জ রিডিউস হবে। আর যদি ওটা পুরোনো ব্যাটারি, যত কিলোওয়াটই হোক না কেন, হ্যাঁ যত কিলোওয়াট ব্যাটারি হোক না কেন, হ্যাঁ, ওই অ্যাম্পিয়ার আওয়ারটা যদি বেশি হয় তাহলে কম হবে অবভিয়াসলি, কিন্তু জেনারেলি এরকম হয় আর কি। ওটা অ্যাম্পিয়ার আওয়ারের উপর ডিপেন্ড করে। অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি, ব্যাটারির ক্যাপাসিটি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে সবসময় বলবেন অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা আচ্ছা, ভোল্টেজও নয়, ঠিক আছে, ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ার যদি হাই থাকে তাহলে তার রিডাকশনটা পার্সেন্টেজটা কম হয়। না না, পার্সেন্টেজটা ওরকম ডিপেন্ড করছে না। পার্সেন্টেজটা হচ্ছে আপনার ডিপেন্ড করে এটা আপনার মানে বাতাসে যে লিকেজ কারেন্টটা ফ্লো হয়, এটা আপনার বাতাসের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। আপনি ধরুন খুব ড্রাই ওয়েদারে রেখে দিয়েছেন, তাহলে ও হচ্ছে একদমই লিকেজ করবে না। বা আমাদের এখানে দেখুন খুব হিউমিড কন্ডিশন হলে তাড়াতাড়ি করে দেয়। ময়েশ্চার ওয়েদার, এখানে আমাদের হিউমিডিটি খুব বেশি, তো তাড়াতাড়ি ডিসচার্জ করবে। এটা ময়েশ্চারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এসি চার্জিং ডিসি চার্জিং এই ফোর হুইলারের ব্যাপারটা আপনাদের পরের দিন ক্লাসে ডিসকাস করা হবে, সেজন্য আমি এটাতে আর বেশি গুরুত্ব দিচ্ছি না। তো এই যে হল এফেক্টের ব্যাপারটা আমি বলেছি যে অলরেডি কিভাবে ওয়াইন্ডিংটা করা হচ্ছে, এই যে হল এফেক্ট 1, হল এফেক্ট 2, হল এফেক্ট 3, এটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনারা যদি ভিডিও দিয়ে আরো ভালোভাবে বুঝতে চান, ইউটিউবে গেলেই অলরেডি এমনি হল এফেক্ট সেন্সার বিএলডিসি মোটর লিখে সার্চ করলেই দেখতে পাবেন। ঠিক আছে, এবার এইখানে কন্ট্রোলারটাকে আরেকবার দেখানো হয়েছে। কন্ট্রোলারটাকে এখানে এই কন্ট্রোলার থেকে আমাদের আগের কন্ট্রোলারের ছবিটা অনেক বেটার। ঠিক আছে, সেই কন্ট্রোলারটা দেখানো হয়েছে, আর এইখানে কানেকশনটা দেখানো হয়েছে ইউভিডব্লিউ। তিনটে ফেজ বলতে কি, তিনটে পোল। ইউতে যদি নর্থ পোল তৈরি হয়, ভিতে সাউথ পোল তৈরি হবে, আর ডব্লিউটা হবে নিউট্রাল। ঠিক আছে, এবার এটা একটা মোমেন্টে, ঠিক পরবর্তী মুহূর্তে কি হয়ে যাবে না, সুইচ হয়ে যাবে। ভিতে তৈরি হয়ে যাবে নর্থ পোল, ডব্লিউতে তৈরি হয়ে যাবে সাউথ পোল, আর ইউতে চলে আসবে নিউট্রাল। যখন স্পিড বেশি হয়ে গেল, হল সেন্সার দেখলো যে স্পিড বেশি হয়ে গেছে, হল সেন্সার এই মোটর থেকে স্পিড রিড করছে, স্পিড রিড করে আবারও সিগন্যাল পাঠাচ্ছে এটাকে। তার মানে এই ধরনের যে ফিডব্যাকটা তৈরি হচ্ছে, এটাকে আমরা ফিডব্যাক লুপ বলতে পারি, ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, এটা যদি কেউ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকো তারা অলরেডি জানো, এটাকে কন্ট্রোল সিস্টেমের মধ্যে ধরা হয়। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক অনেক সময় ধরা হয়। আপাতত এইটুকু জানলেই হবে যে মানে কিভাবে কাজ করে হল সেন্সারটা। স্পিড রিড করছে মোটর থেকে, প্রথমে জিরো কন্ডিশনে স্পিড যখন জিরো, তখন ও অ্যাক্সিলারেটরের ভ্যালু রিড করছে, অ্যাক্সিলারেটরের ভ্যালু রিড করে ও পজিশন দেখে কন্ট্রোলারকে সিগন্যাল পাঠাচ্ছে। সেরকমভাবে যখন মোটরের স্পিড বেড়ে যাচ্ছে, তখন হল সেন্সার স্পিড রিড করে কন্ট্রোলারকে সেরকমভাবে সিগন্যাল পাঠাচ্ছে, এবং কন্ট্রোলার মোটরের সেই অনুযায়ী পাওয়ারটাকে ড্রাইভ করছে। ঠিক আছে, আর ওয়াইন্ডিং নিয়ে আমি বেশি কিছু বলতে গেলাম না, কারণ ওয়াইন্ডিং এর কাজ তো আমাদের করতে হবে না। আমাদের আপাতত কোনো একটা ইন্ডাস্ট্রি যুগোপযোগী আমাদের বলতে গেলে যতটুকু জানার দরকার,
ততটুকু আমার মনে হয় যে ডিসকাস করতে পারলাম। যদি কারো কিছু ডিসকাস ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আমি এটা করতে রাজি আছি। হ্যালো স্যার। হুম। হ্যালো, হ্যাঁ বলছিলাম স্যার, ওই টোটো গাড়ি রিভার্সে যখন যায় স্যার, তখন কি ওই হল সেন্সারের কোনো ভূমিকা থাকে স্যার? হ্যাঁ, টোটো গাড়ি রিভার্সে যখন যায় তখন হল সেন্সরের ভূমিকা থাকে। তখন আমরা কি করি, আমরা টোটো গাড়ির তো একটা ইয়ে থাকে, সুইচ থাকে, যেটাকে রিভার্সে করার জন্য আমাদের রিভার্স মানে গাড়িটাকে উল্টো, ঠিক আছে? তখন ও হল সেন্সর যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে, শুধুমাত্র সিগন্যালটা উল্টো দিকে পাঠায়। পজিটিভটা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, আর কোনো পার্থক্য নেই। মানে মোটরের ডিরেকশনটাকে পাল্টে দিতে হবে। যেহেতু আমাদের ডিসি মোটর ইউজ করছি, ডিসি মোটরের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যে আমরা যদি কানেকশনটাকে উল্টো করে দিই, পজিটিভটাকে নেগেটিভ করে দিই, তাহলে মোটর কিন্তু উল্টো দিকে ঘোরা শুরু করবে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আরো কিছু কোশ্চেন আছে? স্যার বলছিলাম এসওএইচ টা একটুখানি বলবেন না একবার? হ্যাঁ হ্যাঁ, এসওএইচটা বলছি। এসওএইচটা কিছুই না, ধরো তুমি একটা বাজার থেকে নতুন ব্যাটারি কিনে আনলে, ব্যাটারির গায়ে লেখা আছে 10 অ্যাম্পিয়ার আওয়ার রেটিং। তার মানে তুমি ব্যাটারি থেকে যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ড্র করো টোটো চালানোর জন্য, তাহলে ও 10 ঘন্টা চলতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। এরপর তোমার ব্যাটারিটা হয়ে গেল আজ থেকে ধরো 2.5-3 বছরের পুরনো। তুমি দেখলে কি না স্যার, ওই ব্যাটারিটা থেকে, যেটা থেকে আমি 10 ঘন্টা চালাতে পারতাম, এখন আমি ওই সেম ব্যাটারি দিয়ে আমি হার্ডলি 6 থেকে 7 ঘন্টা চালাতে পারছি, 10 ঘন্টা চালাতে পারছি না। তার মানে ব্যাটারির ক্যাপাসিটি কমে গেছে, কারণ টোটো তো আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে, তখনও ড্র করতো, এখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে। তাহলে ব্যাটারির এই যে হেলথ, স্টেট অফ হেলথ বলা হয় এটাকে ব্যাটারি, তার মানে আমার ক্যাপাসিটি কমে গেছে। যত বেশি আমি ব্যাটারিটাকে চার্জ ডিসচার্জ করছি, আস্তে আস্তে ব্যাটারি সাইকেল বাড়ার সাথে সাথে আমার হেলথ ডিটোরিয়েট করে গেছে। তাহলে আগে যে ব্যাটারি ক্যাপাসিটি ছিল, এখন আর সেই ক্যাপাসিটি নেই। এইটাকে বলা হয় এসওএইচ। ওকে স্যার, থ্যাংক ইউ।